নমস্কার, এসো গল্প পড়ির আজকের এপিসোডে তোমরা শুনতে চলেছ লেখক শ্রী প্রীতম দের কলমে একটি গল্প, কালো সোনার অন্তর্ধান। জন্মাষ্টমীর পুজো উপলক্ষে মামার বাড়িতে এসে পৌঁছায় বাবাই। প্রত্যেক বছর মহা সমারোহে পূজিত হন এই বাড়ির সবার বড় আদরের কালো সোনা। কিন্তু বাবাই এসে পৌঁছানোর পরেই পুজোর ঠিক আগে ঘটে বিপর্যয়। মন্দির থেকে উধাও হয়ে যায় কালো সোনার মূর্তি। আবার একই সঙ্গে পাশের পুকুরে পাওয়া যায় মন্দিরের পুরোহিত মশাইয়ের লাশ। গোয়েন্দা গল্পের পোকা বাবাই আর চুপ করে বসে থাকতে পারে না। নিজের মতো করে এই রহস্য ভেদ করার জন্য আগ্রহী হয়ে ওঠে। আর শেষে একসময় বেরিয়ে পড়ে বাড়ির এক কলঙ্কিত অধ্যায়। কি সেই ঘটনা জানতে হলে শুনতে থাকো আজকের গল্প, কালো সোনার অন্তর্ধান। আমাদের কাজ ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের গল্প পাঠে ব্রতদীপ, অন্যান্য চরিত্রে আসঞ্জন, সঞ্চিতা, সায়ন্তন, আফরোজা, মৌমিতা, প্রভাকর, আর্য, অমিত, বর্ণিশা, অর্পিতা, প্রবাল ও রমাকান্ত। শব্দ সংযোজন ও সাউন্ড এফেক্টস অমিত। আবহ নির্মাণ শঙ্খ। কভার ডিজাইনে কৃষ্ণেন্দু। গল্পের সূত্রধার ও একটি বিশেষ চরিত্রে আমি প্রীতম। শুরু হচ্ছে এসো গল্প পড়ির আজকের নিবেদন, লেখক শ্রী প্রীতম দের কলমে, কালো সোনার অন্তর্ধান। জন্মাষ্টমীর আর দিন দুয়েক বাকি। পাশের বাড়ি থেকে সকালবেলায় মৃদু ভেসে আসছে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম। বাবাই এক হাতে চায়ের কাপ আর এক হাতে বিস্কুটে অর্ধেক কামড় দিয়ে এক মনে ব্যোমকেশের দ্বিতীয় খণ্ডর একটা পাতা খুলে একেবারে মুখ গুঁজে বারান্দার সোফাটায় বসে আছে। বিকাশবাবু বাজারের ব্যাগটা হাতে নিয়ে বারান্দায় এসে সকাল সকাল ছেলের কীর্তি দেখে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠলেন। হ্যাঁ, ওই করো, ওটা করলেই তো পেট ভরবে। সব ছেড়ে ওই গোয়েন্দা বই আর গোয়েন্দা সিনেমা দেখা ছাড়া বাড়ির কোনো কাজ যদি একে দিয়ে হয়। সকাল 8:30 বাজে, এখন বাবু চা নিয়ে বসেছেন গল্পের বই পড়তে। একমাত্র আমি আছি কি না। রান্নাঘর থেকে মৌসুমী ছুটে এলেন। উফ, তোমাদের এই রোজকার অশান্তিটা একটু থামাবে? সকাল সকাল রোজ এই এক অশান্তি। আর বাবাই, তুইও তো একটু বাবাকে হেল্প করতে পারিস। তাড়াতাড়ি চা খেয়ে বাজারে যা বাবার সাথে। না 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 না, তা করবে কেন? পড়াশুনো তো সব শিখে তুলে শুধু গল্পের বই আর গল্পের বই। উনি কিনা একটু কিছুতেই রহস্য খুঁজে পান। তা বয়স তো 23 হলো, আর কত? কাহার কথা কে শোনে? মা বাবার এই পাঁচালি নিত্যদিনের ঘটনা। এত সব কথা বাবাইয়ের কান পর্যন্ত গিয়ে পৌঁছল না। ঠিক যেমনটি ছিল ঠিক তেমনই ভাবে বইয়ে মুখটি গুঁজে বসে রইল। হ্যাঁ, পরিবর্তন হয়েছে শুধু বইয়ের পাতা। শেষ হয়েছে হাতে ধরা বিস্কুট আর কাপের চা। এ তো মধ্যবিত্ত পরিবারের এক চেনা কাহিনী। প্রতি বাড়িতেই এই ছবি দেখা যায় প্রতিনিয়ত। রেগে মেগে বিকাশবাবু বাজারে বেরিয়ে গেলেন। ইতিমধ্যে ঘরের মধ্যে মৌসুমীর মোবাইলটা বেজে উঠল। মৌসুমী তাড়াতাড়ি গিয়ে ফোনটা রিসিভ করলো। হ্যালো। হ্যাঁ মা, বলো। কি রে, তোরা কবে আসছিস? ফোনের ওপার থেকে এক বৃদ্ধা মহিলার কণ্ঠ ভেসে এলো। উনি মৌসুমীর মা, বাবাইয়ের দিদা। না মা, এবার আমরা আর যেতে পারবো না গো। তোমার জামাইয়ের একটা জরুরি কাজ পড়ে গেছে। 2-3 দিন ধরে নাকি অফিসে প্রচণ্ড চাপ, ছুটি পাইনি একদম। সে কি, তোরা আসবি না? দেখো দেখি, কত আশা করেছিলাম তোরা আসবি। এবছর ফের বড় করে পুজোটা দিতে পারছি। তোরা এলে কত না ভালো হতো। হ্যাঁ, কালই আমাকে তোমার জামাই বলল, আজই তোমাকে জানাতাম। আচ্ছা, তাহলে দাদু ভাইকে পাঠিয়ে দে। ও কি করবে বাড়িতে বসে? হ্যাঁ মা, আমিও না তাই ভাবছিলাম। আচ্ছা, কালই পাঠিয়ে দেব। ফোনে কথা বলতে বলতে মৌসুমী রান্নাঘরের দিকে চলে গেল। একটু বাদে বারান্দায় ফিরে এসে বাবাইকে বলল, শোন না বাবাই,
আমরা তো এবার আর যেতে পারছি না, এবার বরং তুই চলে যাস। কিরে, শুনলি কি বললাম? বাবাইয়ের প্রত্যুত্তর না পাওয়াতে মৌসুমি একটু চেঁচিয়েই বলল শেষের কথাটা। আমি শুনেছি। এতক্ষণ বাদে মুখ খুলল বাবাই, ওরফে বিক্রম। বাবাইয়ের ভালো নাম বিক্রম মিত্র, বয়স 23, ছিপছিপে গরম, গায়ের রং মোটামুটি ফর্সাই বলা চলে। দর্শন বিভাগে অনার্স সহ স্নাতক পাশ করার পর পড়ার দিকে তেমন ঝোঁক নেই। সরকারি চাকরির আশাও তার প্রায় নেই, সে চেষ্টাও করেনি সেরকম। ছোটবেলা থেকেই তার গল্পের বইয়ের প্রতি প্রবল ঝোঁক, বিশেষ করে গোয়েন্দা বই। বড় হয়ে ফেলুদা, ব্যোমকেশ, কিটিটি, শার্লক হোমসের মোটামুটি সবকটা খণ্ডই তার পড়া হয়ে গেছে। আর একটা গুণ তার আছে, লেখালেখি করা। এই লেখালেখির অভ্যাস ছোট থেকেই তার মধ্যে ছিল। বর্তমানেও টুকটাক ছোটখাটো পত্রপত্রিকায় ওর লেখা প্রকাশিত হয়েছে। আর গুণ তো বলতেই হয়, সব কিছু ঘটনা কার্যকারণ ও বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করা ও রহস্যের গন্ধ পেলে প্রকৃত তথ্য দিয়ে সত্য অনুসন্ধানের চেষ্টা করা। নিজের এই গুণগুলো নিজের মধ্যে রাখতেই ভালোবাসে সে। বাইরে প্রকাশ করা বা হাবভাবে বোঝানো সেই সব ওর মধ্যে নেই। আর ওর যে এই গোয়েন্দা মনোভাব, সেটাকে ও কোনোদিনই সিরিয়াসভাবে নেয়নি। বাবাইদের বাড়ি ভদ্রেশ্বরে, তেঁতুলতলা জগদ্ধাত্রী মায়ের মন্দিরের প্রায় পাশেই। একেবারে ভোরবেলা জগদ্ধাত্রী মন্দিরে প্রণাম ঠুকেই বেরিয়ে পড়ল ট্রেন ধরার উদ্দেশ্যে স্টেশনে। বাবাইয়ের মামাবাড়ি বীরভূমের সাঁইথিয়াতে। গণদেবতা এক্সপ্রেস সাঁইথিয়া স্টেশনে যখন পৌঁছল তখন প্রায় ঘড়িতে 9:45। সাঁইথিয়া স্টেশন লাগোয়া পূর্ব দিকে রয়েছে সতী মায়ের 51 পীঠের এক পীঠ, নন্দিকেশ্বরী মাতার মন্দির। পুরাণ অনুযায়ী এখানে দেবীর কণ্ঠহার পড়েছিল। দেবী এখানে ভৈরব নন্দিকেশ্বর রূপে পূজিত হন। সতী মায়ের মন্দিরের সাথে লাগানো জগন্নাথ দেবের মন্দির আছে। এখানে বাবাই যতবারই এসেছে, ছোট থেকে ওর একটা জিনিস অভ্যেস হয়ে গেছে। স্টেশন থেকে বেরিয়ে এসে আগে সতী মায়ের মন্দিরে, তারপর জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্রকে প্রণাম করবে, তারপর মামার বাড়ির রাস্তার দিকে যাবে। যথারীতি এবারও সেই অভ্যাসের অন্যথা হয়নি। প্রণাম সেরে বাড়িতে ঢুকতে ঢুকতে প্রায় 10:30-11:15 বেজে গেল। ততক্ষণে বাড়ি থেকে মামাদের কাছ থেকে ফোন এসেছে অনেকবার। সাঁইথিয়ার রায়চৌধুরী বাড়ি এ অঞ্চলের বিখ্যাত জমিদার বাড়ি, প্রায় 400 বছরেরও পুরনো। এককালে জমিদারি ছিল দেখলেই বোঝা যায়। কালের নিয়মে সেই জমিদারত্ব প্রাচুর্য ঘুঁচলেও এই বৃহৎ ভগ্ন প্রায় অট্টালিকার খাঁজে খাঁজে যেন সেই জমিদারি আনা সেই প্রাচুর্য, সেই জমকালো ছাপ স্পষ্ট বোঝা যায় আজও দেখলে। এই বিখ্যাত বাড়ির নাম ডাক খ্যাতি বহুদিন থেকেই। তাদের ব্যবহার, সংস্কৃতি, আচরণে তারা এই অঞ্চলের মানুষদের কাছে খুবই সম্মানীয়। বাড়ির প্রধান সিংহদুয়ারটি আজও ইতিহাসের সাক্ষী বয়ে নিয়ে এই 3 তলা বিশিষ্ট এই দৈত্যাকার অট্টালিকাটি পাহারা দিয়ে চলেছে। সিংহদুয়ার থেকে বিশাল চত্বর পেরিয়ে বাম দিকে এই বিশালাকার বাড়িটি ও সিংহদুয়ার পেরোলে সোজাসুজি চোখে পড়ে ঠাকুর দালান, অর্থাৎ দুর্গা মন্দির, এবং ঠাকুর দালানের গা ঘেঁষেই আরেকটি মন্দির দাঁড়িয়ে আছে, কৃষ্ণ মন্দির। বাবাই বাড়ির দালানে পা রাখতেই পেছন থেকে চোখ চেপে ধরল দুটো হাত। বাবাই প্রথমে চমকে গেলেও নিজের হাত দিয়ে তার চোখ চেপে ধরা হাতের ওপর দিল চিমটি বসিয়ে। বাবাইদা ছাড় বলছি, লাগছে কিন্তু। চিৎকার করতে করতে চোখ ছেড়ে পিছনে সরে গেল ছুটকি। কেমন লাগে? যা তুই, আমার লাগে না বুঝি? আচ্ছা আচ্ছা, 60 করে দিচ্ছি। ছুটকি বাবাইয়ের মেজ মামার মেয়ে। বয়সে বাবাইয়ের থেকে বছর 3-এর ছোট হলেও বাকি সব ভাই বোনদের মধ্যে বাবাই আর ছুটকির ভাবটা যেন একটু বেশি, তাই খুনসুটিগুলোও বেশি। আর বাবাইয়ের মধ্যে যে একটা ডিটেকটিভ ব্যাপার আছে, সেটা কিন্তু এই ছুটকি প্রথম লক্ষ্য করে। ও চায় বাবাই একজন নামকরা গোয়েন্দা হোক। বাবাই নিজের ব্যাপারে এই বিষয়টাকে তেমন আমল না দিলেও ছুটকি কিন্তু এটা নিয়ে ভীষণ সিরিয়াস। ছুটকি আর বাবাইয়ের এই খুনসুটির মাঝে নিচতলার দরজা খুলে এক গাল হাসি নিয়ে বেরিয়ে এলেন বয়স 75-এর এক বৃদ্ধা। ইনি বাবাইয়ের দিদা, রায়চৌধুরী পরিবারের কর্ত্রী। তাকে দেখলেই বোঝা যায় সেই আভিজাত্য। তবে
মুখখানি যেন একেবারে মমতা মাখা। নাম তার মমতা দেবী। আরে দাদু ভাই, এত দেরি করে এলি যে? ট্রেন লেট ছিল বুঝি? আয় সোনা। বলে এগিয়ে এলেন মমতা দেবী। বাবাই দিদাকে প্রণাম করে বলল, না দিদা, নন্দিকেশ্বরী মন্দিরে প্রণামটা সেরে এলাম। ও আচ্ছা, ভালো করেছিস। তা মুখ দেখে মনে হচ্ছে পেটে কিচ্ছু পড়েনি। যা দাদু ভাই, আগে হাত মুখ ধুয়ে কিছু মুখে দে। ছুটকি, মাকে গিয়ে বল দাদু ভাই চলে এসেছে। আর মৃন্ময় কোথায়? হ্যাঁ ঠাম্মি, যাচ্ছি। বাবা আর জেঠু তো কাল পুজোর কিছু কেনাকাটা করতে বাজারে গেছে। বলতে বলতে সিঁড়ি দিয়ে দৌড়তে দৌড়তে উপরে উঠে গেল ছুটকি। এদিকে বাবাইয়ের সাথে দিদার আদর আহ্লাদের মাঝে মমতা দেবীর ঘরের 3টি ঘর পরে 4 নম্বর ঘর থেকে বেরিয়ে এলেন একজন তান্ত্রিক ধরনের ব্যক্তি। বয়স 40-এর উপরে, পরনে তার রক্তবস্ত্র, গলায় রুদ্রাক্ষের মালা, মাথায় ঘন কালো চুল কাঁধ পর্যন্ত নেমে এসেছে, মুখে ঘন দাড়ি আর পুরু গোঁপ। মানুষটাকে বাবাই চেনে, নাম শিবানন্দ মহারাজ। কি বিক্রম বাবাজি, দিদার আদর খাওয়া হচ্ছে বুঝি? তা কখন এলে? এই এলাম। মা বাবা কুশলে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। প্রণাম করো দাদু ভাই। আয়ুষ্মান ভব, সুখী হও বাবা, সুখী হও। সত্যি, নামে যেমন বিক্রম, চেহারাতেও তেমন। শরীরে একটা আলাদা তেজ আছে। হ্যাঁ মহারাজ, আমার দাদু ভাইয়ের সাহসটাও বেশি। কোনো কাজে সাহসের সাথে না জিতে আসে না। বাবাই দুজনকে প্রণাম সেরে দিদাকে আসি বলে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। উপর থেকে ছুটকির ডাক পড়ল, বাবাইদা, এই বাবাইদা, ওপরে আয়, মা ডাকছে। আরে যাচ্ছি তো। আচ্ছা, বিট্টুদা পিকলুরা ওরা সব কোথায়? আর ছোটো মাসিরা আসেনি? উপরে উঠেই বাবাই প্রশ্নটা ছোঁড়ে। বড়দা পিকলুকে নিয়ে ওর একটা বন্ধুর বাড়ি গেছে, আর ছোট পিসিমণিরাও চলে আসবে। আচ্ছা, 2 মামি তো এখানে, তা ছোটো মামি কোথায়? ছোট ওর ঘরেই আছে, মনে হয় ঘরের কিছু কাজ করছে। আচ্ছা, তুই আগে হাত পা ধুয়ে কিছু মুখে দে তো, বলল এবাড়ির বড় বউ সুতপা। দুপুরের খাওয়া দাওয়ার পর আসরটা বেশ জমে উঠেছে। ওদিকে বাবাইয়ের মাসি অর্থাৎ এবাড়ির ছোট মেয়েও চলে এসেছে। সবাই পুজোর জোগাড় করতে ঠাকুর দালানে ব্যস্ত, কিন্তু শুধু এবাড়ির ছোট বউই নেই। বাড়ির ছেলে ছোট জামাই কালকের রান্নার আয়োজনের জন্য নিজের হাতে তদারকি করছে। আর ওদিকে বাবাই, ছুটকি, বাবাইয়ের মাসির মেয়ে মিষ্টু, এবাড়ির বড় ছেলের একমাত্র ছেলে বিট্টু আর ছুটকির ভাই পিকলু। বাবাইয়ের গোয়েন্দা গোয়েন্দা মন বিট্টুর আবার একেবারে পছন্দ না। ও বাবাইয়ের থেকে বছর 1.5-এর বড়। বাবাইয়ের মধ্যে এইসব ভাব দেখে হাসি ঠাট্টা মজা করে বিট্টু, যদিও বাবাই কারোর সাথে এসব আলোচনাও করে না। আর যারা এসব পছন্দ করে না তাদের সামনে কোনো কথাও তোলে না, শুধু ছুটকি ছাড়া। তাই ছুটকির সাথে বাবাইয়ের মিলটা একটু বেশি। তবে মিষ্টুর এসব ব্যাপারে অতটাও ইন্টারেস্ট নেই। মিষ্টুর এবার উচ্চ মাধ্যমিক, আর পিকলু এবার ক্লাস 9। ও আবার একটু বিট্টুদা ভক্ত। এই 5 ভাই একসাথে আড্ডা দিতে দিতে হঠাৎ পিকলুর যেন মনটা চলে গেল ঠাকুর দালানের দিকে। এখন কত কিছু বানানো হচ্ছে, তিলের নাড়ু, নারকেল নাড়ু, সন্দেশ, মালপো। ওই মালপো বলতে বলতে মালপোয়া মুখেই আটকে থাকলো পিকলুর। মাথার পেছনে খেলো বিট্টুর এক গাঁটটা। এই দৃশ্য দেখে সবাই হো হো করে হেসে উঠল। এই হাসি আড্ডার মাঝখানে ছুটকি হঠাৎ করে বলে উঠল, আচ্ছা, আমরা তো 5 ভাই বোন, তাহলে বাবাইদা শোন না, আমরা বরং একটা গ্যাং করি, যেই দলে তুই হবি ক্যাপ্টেন। মুখের কথা মুখেই আটকে রইল ছুটকির। বাবাই চোখ মুখ খিঁচিয়ে নাকের পাটা দুটো ফুলিয়ে তাকালো ছুটকির দিকে। ওদিকে এই কথা শুনে ফিক করে ব্যঙ্গের হাসি হেসে উঠল বিট্টু। ছুটকি এটা নিয়ে মোটেও মজা করতে চায়নি, ও বাবাইকে এক্সপ্লোর করাতে চায়। বাবাই জানে এই বিষয়টা বাকিদের হাসি ঠাট্টারই বিষয় হবে, তাই ও চায় না কারোর সাথে এইসব নিয়ে ডিসকাস হোক। গোয়েন্দা গোয়েন্দা ব্যাপার গন্ধ পেয়ে পিকলু মুখ থেকে জাস্ট বার করতে যাচ্ছিল, আরে বাস, গোয়েন্দা।
বলেই বিট্টুর দিকে তাকিয়ে আবার গাঁটটা খাবার ভয়ে মুখের কথাটা শেষ না করেই চুপ মেরে গেল। আড্ডা ভাঙলে ছুটকিকে নিয়ে বাবাই চলল 3 তলার কোণে পূর্ব দিকের ঘরটার উদ্দেশ্যে। পুরনো দিনের পেল্লায় ভেজানো দরজাটায় টোকা দিল ছুটকি। ছোট মা, ছোট মা, আমি ছুটকি। দরজাটা হালকা করে খুলে বেরিয়ে এলো বছর 30-এর ফর্সা সুশ্রী লক্ষ্মী প্রতিমার মতো দেখতে বিধবা মহিলা, কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে, লাঞ্ছনা কটাক্ষের ছাপ সারা মুখে স্পষ্ট। ইনি এবারে ছোট বউ কুসুম। ছুটকির সাথে বাবাইকে দেখেই চোখের কোণ থেকে গাল পর্যন্ত 2 ফোঁটা জল বেরিয়ে এলো। মুখে কাপড় চাপা দিয়ে দুম করে দরজাটা বন্ধ করে দিল কুসুম। বাবাই একবার ছোট মামি বলে ডেকে উঠলেও কোনো সাড়া না পেয়ে বাধ্য হয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে ছুটকিকে নিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, এটা হতে পারে না ছুটকি, এসব কি হচ্ছে? এসব অপয়া টপয়া এসব কি? না, আমি যতটুকু জানি ছোট মামি এসব কোনোদিনই বিশ্বাস করতো না। তাহলে আজ এসব মুখ বুঝে মেনে নিচ্ছে কেন? আমিও অনেকবার ছোট মাকে বুঝিয়েছি জানিস বাবাইদা, কিন্তু বাড়ির লোকের সামনে আমি বললে আমাকে তো সবাই ধমকে চুপ করিয়ে দেবে। না না, এভাবে তো চলতে পারে না, এ তো বিহিত কিছু একটা করতে হবে। হ্যাঁ বাবাইদা, তুই যা করার কর, আমিও ছোট মামির কষ্টটা দেখতে পারছি না। তুই ঠাম্মির সাথে কথা বল, আমি জানি ঠাম্মি তোর কথা ফেলতে পারবে না, আর এটাও জানি তুই এটা পারবি। আচ্ছা, ছোট মামি কি একদমই নিচে নামে না? নামে, তবে 2 তলা পর্যন্তই। মা জেঠিমাদের সাথে কিছু দরকার থাকলে বা খাবারটা নিতে, এইরকম টুকটাক কাজে। আর তুই তো জানিস কোনো অনুষ্ঠানে কারোর সামনে আসা বারণ। বোগাস। সকাল থেকেই পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে। জমিদার বাড়ির দালান পেরিয়ে এক বিশাল আঙিনা, ওটা পার করেই দক্ষিণমুখী ঠাকুর দালান, আর তার সাথেই লাগানো কালো সোনার মন্দির। বাড়ির প্রায় সকলেই লেগে পড়েছে পুজোর কাজে। আশেপাশের বাড়ির কয়েক মহিলারাও এসে তাতে হাতে হাত মিলিয়েছে। এবাড়ির বড় ছেলে মৃণাল ও মেজ ছেলে মৃন্ময় পুজোর ভোগের রান্নার দিকটা আর আতিথেয়তায় ব্যস্ত। একটু পরেই নামগান শুরু হবে। প্রায় 2 বছর পর যেন গম গম করছে রায়চৌধুরী বাড়ি। আনন্দে মুখরিত হয়ে উঠল এই পুণ্যতিথি জন্মাষ্টমীর পুণ্য লগ্নে। কিন্তু তার মধ্যে ব্যতিক্রম শুধু তেতলায় পূর্ব দিকে 4 নম্বর ঘরের বিধবা নারীটি, রায়চৌধুরী বাড়ির ছোট বউ কুসুম। বাবাই এত লোকের মধ্যে ছোট মামিকে দেখতে না পেয়ে তেতলার ঘরের দিকে পা বাড়ালো। যদিও এর কিছুটা কারণ বাবাইয়ের জানা, তবুও ও আজ নিচে নামার জন্য অনুরোধ করবে ওর ছোট মামিকে। এই রায়চৌধুরী বাড়িতে 2 বার উৎসব খুব বড় করে হয়, এক দুর্গাপুজো আর এই জন্মাষ্টমী ও নন্দোৎসব। এই সময় সাঁইথিয়ার আশপাশ থেকে প্রচুর মানুষের সমাগম ঘটে এই জমিদার বাড়িতে। তার সাথে আত্মীয় স্বজন তো আছেই। মন্দিরের ভিতরে একটি বড় বেদির উপর রূপোর সিংহাসনে অধিষ্ঠান করছে এই বাড়ির নন্দ দুলাল। কালো কোষ্টি পাথরের প্রায় 6 ইঞ্চি একটি গোপালের বিগ্রহ। মূর্তিটি নাকি পাওয়া এই বংশেরই পূর্বপুরুষ কোনো এক সাধুর থেকে পেয়েছিলেন। যিনি এই ভাগ্যবান পুরুষ তিনি হলেন বাবাইয়ের দাদু মনোহর রায়চৌধুরীর প্রপিতামহ মৃগেন্দ্র নারায়ণ রায়চৌধুরী। তার প্রতিষ্ঠা করা এই কোষ্টি পাথরের গোপাল সেই থেকে কালো সোনা নামে আজও পূজিত হয়ে আসছে কয়েক পুরুষ ধরে। মন্দিরের ভেতরে রূপোর সিংহাসনে কালো সোনা আজ সেজে উঠেছে ফুল মালায় চন্দনে আতরে। একটু পরেই তার স্নান ও অভিষেক হবে। তেতলার ঘরের দরজায় হালকা করে টোকা পড়ল। ছোট মামি, ছোট মামি দরজা খোলো, আমি বাবাই। কিছুক্ষণ পর ভারী পেল্লাই দরজা ক্যাঁচ শব্দ করে খুলল। ছোট মামি, তুমি এবারেও নিচে নামবে না? আমি কিন্তু এসব একদম বিশ্বাস করি না। ছুটকিও তো তোমাকে কতবার বলেছে এসব উল্টোপাল্টা কুসংস্কার তুমি বিশ্বাস করো। অন্ততপক্ষে তুমি। না না, চলো নিচে চলো, যা হবার হবে। এসব ঠিক হচ্ছে না। আমি বলবো, আমি যা বলার সবাইকে বলবো, আমি বোঝাবো। আমি ছুটকি সবাই তোমার পাশে আছি, তুমি চলো তো। কুসুমের চোখ দুটো ছল ছল করে উঠল। এক ফোঁটা অশ্রুবিন্দু গাল দিয়ে বেয়ে আসতেই
শাড়ির আঁচলে চোখ মুছে বাবাইকে বলল, তুমি বুঝবে না বাবাই, আমি যে অপয়াদের শুভ কাজে থাকতে নেই। আমি ঘর থেকেই কালো সোনাকে প্রণাম করছি, আর ঘরে তো কালো সোনার একটা ছবি আছে, ওখানেই আমি দু চোখ ভরে কালো সোনাকে দেখছি। তুমি নিচে যাও বাবাই, নিচে গিয়ে ভাই বোনেদের সাথে আনন্দ করো, আর একটু পরেই নাম গান শুরু হবে। বলেই দরজাটি ভেতর থেকে দুম করে বন্ধ করে দিল কুসুম। অগত্যা বাবাইকে ফিরে যেতে হলো, কিন্তু মনে মনে এই ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছে নাও। যাই হোক, ওকেই কিছু একটা করতেই হবে, এভাবে চলতে দেওয়া যায় না। পুজো মিটলে দিদার সাথে ভালো করে এই ব্যাপারটা নিয়ে কথা বলতেই হবে। আর এবার আরেকটা বিষয় লক্ষ্য করেছে, এবার বাড়িটার মধ্যে খাঁজে খাঁজে কেমন যেন একটা রহস্য লুকিয়ে রয়েছে। এর আগে তো বহুবার মামা বাড়িতে এসেছেও, কই সেই সময় তো এমনটা একবারও মনে হয়নি। তবে এবারটায় কেন? আচ্ছা, ও কি এই রহস্য গোয়েন্দা নিয়ে এই কমাসে একটু বেশি নাড়াঘাটা করেছে বলে কি এমনটা মনে হচ্ছে? কিন্তু ছোট মামির ব্যাপারটা, ও যতটুকু জানে সেটাই শেষ নয়, এর পিছনে কিছু একটা নিশ্চয়ই আছে। সেই কিছুটা কি? এই সব ভাবতে ভাবতে সিঁড়ি দিয়ে নিচে নেমে যখন দালানে এলো, হঠাৎ ওই তান্ত্রিক ধরনের মানুষটার সাথে দেখা। তা উপরে কোথায় যাওয়া হয়েছিল বিক্রম বাবাজি? সবাই তো মন্দিরে পুজোর ওখানে, তুমি যাওনি? আমি ওই ছোটো মামির সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। তা আপনি এখানে, আপনি যাবেন না? হ্যাঁ চলো, আমিও যাব। চলো। এই মানুষটাকে বাবাই আগেও দেখেছে, মা মাসি দিদার মুখেই শুনেছে বহুবার। বাবাইয়ের দাদু একবার তারাপীঠে যান মা তারাকে পুজো দিতে বছর 3 আগে। সেখানেই সাক্ষাৎ হয় তারাপীঠে তন্ত্রসিদ্ধ সাধক এই শিবানন্দ মহারাজের সাথে। উনি নাকি মনোহরবাবুর কপাল দেখে আশ্চর্যজনকভাবে বলেছিলেন এই বংশের উপর এক অশুভ ছায়া পড়েছে, তার বংশ সম্মান প্রতিপত্তি সমূলে বিনষ্ট হবে। মনোহরবাবু ছিলেন প্রচণ্ডভাবে একজন ধার্মিক এবং সহজ সরল ব্যক্তি, সেই সঙ্গে ছিলেন একজন আস্তিক মানুষ। এই কথা শুনে আশঙ্কায় ওনাকে বাড়ির প্রতিষ্ঠিত কালো সোনার কথা বলেন। শিবানন্দ আশ্বাস দিয়ে বলেন উনি আছেন বলেই এখনো কিছু ঘটেনি, তবে ঘটবে যে না এমনও নয়। তাই আগামী কৃষ্ণ চতুর্দশীতে একটি বিশেষ পুজো ও বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে, তাতে কিছুটা হলেও অশুভ ছায়া কাটবে। মনোহরবাবু ভয় পেয়ে ওনাকে বাড়িতে নিয়ে আসেন ও ওনাকে সমস্ত রকম আয়োজন করতে বলেন। বাড়িতে নিয়ে এসে সবার সাথে পরিচয় করিয়ে দেন। এরপর আচার নিয়ম মেনে পুজোর আয়োজন করা হয়। মাসখানিকের মধ্যেই মনোহরবাবুর পূর্বপুরুষের আমল থেকে চলা ব্যবসায় যথেষ্ট লক্ষ্মী লাভ হতে শুরু করে ও তার মাসখানিকের মধ্যেই ছোট ছেলেরও বিয়ে ঠিক হয় ও রায়চৌধুরী বাড়িতে লক্ষ্মী প্রতিমার মতো বউ আসে। বাড়ির নায়েব মশাইয়ের ছেলের ঘরে কোল আলো করে ফুটফুটে মেয়ে জন্ম নিল। এরপর থেকে সাধক শিবানন্দ মহারাজকে মনোহরবাবু সবকিছু ভেবে নিজের বাড়িতেই রেখে দিতে চাইলেন। মনোহরবাবুকে বাড়ির ছেলেমেয়েরা এমনকি তার স্ত্রী মমতা দেবীকেও খুব ভক্তি শ্রদ্ধা করেন। মা বাবার কথা অমান্য করার কথা তারা ভাবতেও পারেন না। আর বাড়িতে অতিথি এলে তাকে সমাদর কিভাবে করতে হয় সবই বংশ পরম্পরায় তাদের রক্তে মিশে আছে। এদিক থেকেই রায়চৌধুরী বাড়ির যথেষ্ট সুনাম আছে। আর ছেলেমেয়েরাও বংশের এত উন্নতি দেখে সাধক শিবানন্দকে থাকার জন্য অনুরোধ করলেন। আপদে বিপদে অভিভাবকের মতো তাকে পাশেও পাবেন। তাই এত অনুরোধ শিবানন্দ আর ফেরাতে পারলেন না, থেকেই গেলেন। আর এখান থেকে তারাপীঠ বেশি দূরে নয়। মাঝে মাঝে অমাবস্যা ও বিশেষ পুজোতে তিনি ওখানে যান আর বাকি সময় এই বাড়িতেই থাকেন। এই বাড়ির সুখ দুঃখই তার জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। আর এখানে তো সতীপীঠ নন্দিকেশ্বরী মাতা ভৈরব নন্দিকেশ্বরীর মন্দির আছেই, মা টানলে ওখানে যখন তখন চলে যান। তাছাড়া বীরভূমেই দেবী 51 পীঠের মধ্যে 5টি পীঠ অধিষ্ঠিত। এই সাঁইথিয়া ছাড়া সাঁইথিয়ার অনতি দূরে লাভপুরে দেবী হুল্লোড়া মায়ের মন্দির, বোলপুরে কঙ্কালীতলা, বক্রেশ্বরে ভৈরব বক্রনাথ
ও মহিষমর্দিনী দেবীর মন্দির ও নলহাটিতে দেবী নলাটেশ্বরী মাতার মন্দির। এই সতীপীঠ, মন্দির আর বাড়ি, এভাবেই তার দিন কেটে যায়। জন্মাষ্টমী পুজো বলতে সচরাচর যা দেখা যায়, রাত জেগে গোপালকে স্নান করানো, অভিষেক পর্ব, শৃঙ্গার, ভোগ নিবেদন, কীর্তন ইত্যাদি নিয়মাদি করে যেমনভাবে জন্মতিথি পালন করা হয়, রায়চৌধুরী জমিদার বাড়িতে তেমনটা হয় না। সকালে বাল্য সেবার পর দুপুরে স্নান, অভিষেক, শৃঙ্গার ও তারপরে ভোগ নিবেদন, ভোগারতি, কীর্তন ও নামগানের সঙ্গে প্রসাদ বিতরণ ও সন্ধ্যায় বিশেষ সান্ধ্য পূজা ও বিশেষ আরতির পরে আবার প্রসাদ বিতরণ ও রাতে গোপালকে শয়ন অবশ্যই দেওয়া হয়। এই প্রথাই বংশ পরম্পরায় চলে আসছে, কারণ রায়চৌধুরীরা কালো সোনাকে নিজের ঘরের ছেলে বলেই মনে করেন, আর এই বছরেও তার অন্যথা হয়নি। বিট্টুদা, বিট্টুদা, দেখেছিস কত কিছু ওই কালো সোনাকে দিয়েছে? হ্যাঁ, জিভটা হালকা চেটে নিয়ে বলল পিকলু। আবার বিট্টুর মুখের দিকে তাকিয়ে মুখের কথা আর মনের ইচ্ছেটাকে মনের মধ্যেই রেখে দিল গাঁটটা খাবার ভয়। সত্যি কত কিছু ভোগ পড়েছে আজ। গোপালের জন্মদিন বলে কথা, 3-4 রকমের নাড়ু, মোয়া, মালপোয়া, তালপিটুলি, তালের বড়া, ক্ষীর, ছানা, মাখন, মিষ্টি, দই, কত রকমের মিষ্টি, সন্দেশ, লুচি, ছোলার ডালনা, পনির আর 56 ভোগ, আরও কত কি। সে এলাহি ব্যাপার, হবেই না কেন? একেতেই রায়চৌধুরী বাড়ি বলে কথা, তার উপর 2 বছর পুজো হয়নি তেমনভাবে। আশেপাশের বহু মানুষের সমাগম, নামগান, কীর্তন সহ রায়চৌধুরী বাড়ি একেবারে সমাগমে মুখরিত হয়ে উঠল। কি রে বাবাইদা, তোর মুখটা এমন গম্ভীর লাগছে কেন রে? না মানে কি মানে? ও, তোর মনে নতুন কোনো প্ল্যান চলছে, আমাকে বলবি না? না, বলছি ছোট মামির ব্যাপারটা জানিস, আজ রাতেই পুজো মিটলে বলবো। আমি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারছি না, এটা হতে পারে না। আর মামির ওপর দিয়ে তো কম ধকল যাচ্ছে না। চুপ, আসতে বল, আশেপাশের লোক শুনতে পাবে। আর আমিও তো কতবার বলেছি ছোট মাকে। আর কি বলতো বাবাইদা, আমি একা ভাবলে কি হবে? এত বড় বাড়িতে আমার কথা কে শুনবে? অনেকবার মনে করেছি বলবো, কিন্তু 2 পা এগোতে গিয়ে 5 পা পিছিয়ে এসেছি। আমার কথা কেউ মানবে না রে, উল্টে আমাকেই ধমকে চুপ করিয়ে দেবে সবাই। কিন্তু এবার তো এর একটা বিহিত হওয়া প্রয়োজন, এভাবে তো চলতে পারে না। আমি জানি, আর এটাও জানি এটা কেবলমাত্র তুইই পারবি। তবে আজ নয়, কাল নন্দোৎসবের পুজোটা ভালোভাবে মিটে গেলে রাতে তুই ঠাম্মির সাথে কথা বলিস। তাই বলছিস? আচ্ছা, কালই তবে বলবো। কি বিক্রম বাবাজি আর ছুটকি মা, ভাই বোনে কি এত গোপন কথা চলছে ফিসফিসিয়ে? পিছন থেকে এসে শিবানন্দ মহারাজ বলে উঠলেন। ছুটকি আর বাবাই চেয়ারে বসে এই আলোচনা করছিল। ছুটকি একটু থতমত খেয়েই বলল, না, এই তো একটু গল্প করছিলাম মহারাজ। বাবাই চুপ করে বসে থাকল। খুব সুন্দরভাবে গোপালকে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করালেন রায়চৌধুরী বংশের কুলপুরোহিত সদানন্দ ভট্টাচার্য মশাই। একে একে এই বংশের কর্ত্রী মমতা দেবী, বাড়ির ছেলেরা, বড় বউ, মেজ বউ, এই বাড়ির কচি কাচারা, স্বয়ং বাবাই, ছুটকি, শিবানন্দ মহারাজও, পাড়ার মহিলারা। এরপরে শৃঙ্গার, ভোগ নিবেদন, ভোগারতি, নামগান, প্রসাদ বিতরণ, এসবই খুবই সুষ্ঠুভাবে পালিত হলো। বাদ পড়ল শুধু তেতলার ঘরে ওই বদ্ধ থাকা প্রাণটির। ঘরের মধ্যে দরজা এঁটে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে থাকে রায়চৌধুরী বংশের সেই ছোট্ট বৌরানী কুসুম, যে কিনা একদিন লক্ষ্মীমন্ত হয়ে এ বাড়িতে পা রাখে। আজ সে অপয়া, অলক্ষ্মী, কিন্তু কেন সে অলক্ষ্মী উপাধি পেল? এই লক্ষ্মী পা রাখার মাস 4 মধ্যে এবাড়ির কর্তা সুস্থ মনোহরবাবু হঠাৎ হৃদরোগে মারা যান, যার কোনোদিনই সেরকম কোনো রোগ ব্যাধি ছিল না। সুস্থ মানুষটার ঘটল কি? ডাক্তার বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক। মনোহরবাবুর মৃত্যুর বছরখানেক যেতে না যেতেই এবাড়ির ছোট ছেলে মৃদুলের বাড়ির ছাদ থেকে পড়েই হঠাৎ মৃত্যু ঘটে। মৃদুলবাবু বিকেলে ছাদে উঠেছিলেন তার প্রিয় ছাদ বাগানের ফুল গাছগুলিতে জল দিতে। যদিও মালি আছে, তবুও নিজের ছাদ বাগানের পরিচর্যা তিনি নিজে হাতেই করতে ভালোবাসতেন। সেদিন মালি সামনে ছিল না,
বাগানের পরিচর্যা করতে করতে কিনারায় চলে যান। সেখানের একপাশের রেলিং আগে থেকেই ভাঙা ছিল। চারতলা থেকে হুমড়ি খেয়ে পড়েন একেবারে মাটিতে। পড়েই মৃত্যু হয় একেবারে সাথে সাথেই। এরপর বড় মামার ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট, ছোট বউ কুসুমের শাড়ির আঁচলে আগুন লেগে যাওয়া, ইত্যাদি ইত্যাদি ছোটখাটো ঘটনা বাড়িতে ঘটতেই থাকে ক্রমাগত, যার পুরো দায় গিয়ে পড়ে বাড়ির ছোট বউয়ের উপর। সন্ধ্যায় আরতি চলে 8টা পর্যন্ত। এরপর কীর্তন ও প্রসাদ বিতরণ করতে করতে রাত প্রায় 10:30 বেজে যায়। প্রসাদ নিয়ে সবাই যে যার বাড়ি যেতে থাকে ধীরে ধীরে। রায়চৌধুরী বাড়ির আঙিনা ঠাকুর দালানে ভিড় কমে গিয়ে শূন্যতা ফিরে আসে। আবার আগামীকালের অপেক্ষা। কাল আবার তোড়জোড় শুরু করতে হবে জোর কদমে। কাল নন্দোৎসব বলে কথা। কাল অন্ন ভোগ দেওয়া হয় গোপালকে। মধ্যাহ্নে কাল কালো সোনা নন্দ ও যশোদা মায়ের ঘরে অন্নভোগ গ্রহণ করবে। কালই হবে মহাপ্রসাদ বিতরণ ও বর্তমানে রায়চৌধুরীদের যেটুকু সামর্থ্য তা দিয়েই বাল্য সেবা, নরনারায়ণ সেবা ও দরিদ্রদের পোশাক বিতরণ। এই প্রথা মনোহর রায়চৌধুরীর প্রপিতামহ গোপাল প্রতিষ্ঠা করার পর শুরু থেকেই করে এসেছেন। 2.5 বছর আগে মনোহরবাবুর মৃত্যুর পর বর্তমানে মনোহরবাবুর বড় ছেলে মৃণালবাবু এই প্রথার দায়িত্ব নিয়েছেন। তাদের সামর্থ্য অনুযায়ী ঠাকুরমশাই ও বাড়ির 2 বৌমা ঠাকুর মন্দিরের ফুল মালা পরিষ্কার করে শয়নের প্রস্তুত করতে থাকেন। শয়ন দেবার আগে ঠাকুরমশাই মমতা দেবীর উদ্দেশ্যে গিয়ে বলেন, মা ঠাকুরুন, আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি সব গুছিয়ে কালো সোনাকে শয়ন দিতে দিতে রাত হবে আমার। কালকের কিছু কাজ গুছিয়ে দিয়ে তারপর বেরোব। আর কাল সকালেও তো অনেক কাজ আছে, আপনাকে উঠতে হবে। না, আমার কোনো অসুবিধে হবে না ভট্টাচার্য মশাই। কালো সোনার শয়ন হলে তারপর আমি যাবক্ষণ। সব পরিষ্কার করে গোপালের শয়ন দিতে দিতে প্রায় রাত 11:30 পৌনে 12টা বেজে যায়। এই রায়চৌধুরী বাড়িতে কিন্তু গোপালকে সিংহাসন ছাড়া আলাদা কোনো খাটে শয়ন দেওয়া হয় না, যেহেতু গোপাল লাভের পর থেকে স্থানচ্যুত করার নির্দেশ ছিল না। শুধুমাত্র অভিষেক ও শৃঙ্গারের সময়টুকু সিংহাসন থেকে নামিয়ে এনে আবার তাকে যথাযথ স্থানে অধিষ্ঠান করা হতো, যে প্রথা বরাবরই চলে আসছে। আজও তাই হল। ঠাকুরমশাই মন্দিরের তালা দিয়ে পর্দা টেনে মন্দিরের আলো নিভিয়ে চাবিটা নিজের কোমরের ধুতির সাথে বেঁধে নিতে নিতে বললেন, মা ঠাকুরুন, অনেক রাত হয়েছে, শুয়ে পড়ুন গিয়ে। আমি আসলাম তাহলে। সাবধানে যাবেন ভট্টাচার্য মশাই। ঠাকুরমশাই মন্দিরের চাবি নিজের কাছেই রাখেন। এটা এবাড়ির কর্তা মনোহর বাবুই বলেছিলেন, কারণ ভোরবেলা এসে ঠাকুরমশাই নিত্যদিনের পুজোর কাজে লেগে পড়তেন বাড়ির সকলে ওঠার আগেই। ঠাকুরমশাই চলে গেলে মমতা দেবী ও বৌমারা বাড়ির দালানে এসে যে যার নিজেদের ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিলেন। দূরে কোথাও উলুধ্বনি, শঙ্খধ্বনি বেজে উঠল। কোনো কোনো বাড়িতে পুজো শুরু হয়েছে। ওদিকে দোতলায় ছুটকি আর মিষ্টুর ঘরের পাশে বাবাইয়ের ঘর। ছুটকি এমনিতেই একাই শোয়, মিষ্টু এলে ওরা একসাথে শোয়। ছুটকির ঘরের বাম পাশে বিট্টু আর পিকলুর ঘর, আর ডান দিকের ঘরটা এমনিতেই ফাঁকাই থাকে। বাবাইরা এলে বাবাই ওই ঘরটায় শোয়। বাবাইয়ের ঘরে আলো জ্বলতে দেখে ছুটকি ঘর থেকে বেরিয়ে বাবাইয়ের ঘরের দরজা ঠেলা দিতেই খুলে যায়। কিরে বাবাইদা, এখনো জেগে আছিস? ও, গোয়েন্দা বই পড়ছিস? ওই আর কি, রাজবাড়ির গুপ্তধন যা রাজবাড়ির লক্ষ্মী বলা যেতে পারে সেটাই চুরি গেছে। তাহলেই বোঝ রাজবাড়িতে কী বিপদ নেমে আসতে পারে। এবার সেটার রহস্যই এই গোয়েন্দা কি করে উদ্ঘাটন করবে সেটাই পড়ছিলাম, আর তুই এসে ভণ্ডুল করে দিলি। ঠিক আছে ঠিক আছে, যেটা পড়ার সেটা তাড়াতাড়ি শেষ করে ঘুমো। কাল আবার তাড়াতাড়ি সকালে উঠতে হবে। আমি গেলাম, গুড নাইট। বাবাই অর্ধেক শুয়ে অর্ধেক বসে এমন একটা ভঙ্গিমায় বইয়ের মধ্যে মুখ গুজেই বলল, গুড নাইট। 8 ঘন্টা পর ঠাকুরমশাই আবার ফিরে এলেন। গুটি গুটি পায়ে ঠাকুর দালান পেরিয়ে ধীরে ধীরে মন্দিরে উঠে পড়লেন। এই রে, কটা বাজে কে জানে, আজই উঠতে দেরি হয়ে গেল। জয় রাধে, জয় রাধে, জয় মা দুর্গা। মমতা দেবী বিছানায় বসে হাত জোর করে কপালে ঠুকলেন। বিছানা থেকে নেমে ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন 6:50। আজ একটু যেন রায়চৌধুরী বাড়ির সকলের ঘুম ভাঙতে অনেকটাই দেরি হয়ে গেছে।
মন্দিরের কাছে গিয়ে মমতা দেবী দেখলেন কালকের যেমন দরজার বাইরে পর্দা টাঙানো ছিল আজও তেমনই আছে। আশ্চর্য হয়ে ভাবলেন, এ কি, ঠাকুরমশাই এখনো আসেননি? কত বেলা হয়ে গেছে, প্রায় 7টা বাজে। নাকি ওনারও আজ ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, কালো সোনাকে ওঠাতে হবে? ছি ছি, কত বেলা হয়ে গেল। এই বলে নিজের ঘর থেকে কাপড় পরিবর্তন করে নকল চাবি নিয়ে ফের মন্দির গিয়ে পর্দার সরাতেই প্রথমে যা দেখেন তা দেখেই ভয় একেবারে আঁতকে ওঠেন। দরজার তালা ভাঙা অবস্থায়, পাল্লা ঠেলা দিতেই তার চোখ কপালে ওঠার জোগাড়। গলা থেকে আওয়াজ আর বের হয় না, গলার কথা গলাতেই আটকে থাকে। কি ব্যাপার, আজকের দিনে সবার একসঙ্গে ঘুম ভাঙতে দেরি নাকি? ভট্টাচার্য মশাইও আসেননি নাকি? বাড়ির বড় ছেলে মৃণালবাবু মন্দিরের দালানের দিকে এগিয়ে এসে বলতে বলতে দালানে উঠলেন। মমতা দেবীর অবস্থা দেখে অবাক হয়ে বললেন, এ কি মা, তুমি এখানে এইভাবে দাঁড়িয়ে? কি হয়েছে? ওরে, সর্বনাশ হয়ে গেছে রে, সর্বনাশ হয়ে গেছে। কালো সোনা নেই, আমাদের কালো সোনা আমাদের ছেড়ে চলে গেছে। সে কি মা, কি বলছো এসব? কালো সোনা নেই মানে? কোথায় কোথায় দেখি? বলে সবেগে ছুটে মন্দিরের মূল দরজার সামনে এসে মৃণালবাবু একেবারে হতবাক। মুখ থেকে তারও কথা আর বেরোয় না। মমতা দেবী মেঝেতে বসে উচ্চস্বরে কাঁদতে লাগলেন। ইতিমধ্যে বাড়ির সকলে উঠে গেছে। হঠাৎ পাড়ার দুজন প্রতিবেশী ছুটতে ছুটতে রায়চৌধুরী বাড়িতে এসে হাজির। সিংহ দুয়ার থেকে চেঁচাতে লাগলেন, মৃণালদা, ও মৃণালদা, কোথায় গেলে? জেঠিমা, ও জেঠিমা, শিগগিরই এসো। মৃণালদা, মৃণালদা। মন্দির থেকে ডাক শুনতে পেয়ে মৃণালবাবুর সম্বিত ফেরে। চমকে উঠে মন্দির থেকে নেমে ঠাকুর দালান পেরিয়ে এগিয়ে যান। নিজেকে একটু ধাতস্থ করেন, মনে মনে বলেন, এখনই বাইরের কাউকে বিষয়টা জানানো ঠিক হবে না। সামনের দিকে এগিয়ে গিয়ে বললেন, কি হয়েছে কমল বাবলু, তোরা এত সকালে এইভাবে? তোদের মুখ চোখ? মৃণালবাবু ভাবলেন ঘরে সর্বনাশ, বাইরে আবার কি সর্বনাশ হলো। তাও নিজের মনকে শান্ত করে বললেন, আরে বলবি তো কি হয়েছে? মৃণালদা, দত্তদের বাড়ির পুকুরে আজকে সকালবেলায় তোমাদের বাড়ির পুরোহিতের লাশ ভেসে উঠেছে। হ্যাঁ গো। এই কথা শুনে মৃণালবাবুর মাথায় যেন বজ্রপাত হলো। নিজের মাথাকে ঠিক রাখতে পারছেন না তিনি। কি শুনছেন এসব? একটু আগেই বা কি দেখলেন? ওদিকে বাড়ির প্রায় সবাই ততক্ষণে মন্দিরের কালো সোনার হঠাৎ অন্তর্ধানের ব্যাপারটা জেনে গেছে। ছুটকি বাবাইয়ের ঘরের দরজা জোরে ধাক্কা দিয়ে বলতে লাগলো, বাবাইদা, এই বাবাইদা, ওঠ, শিগগির ওঠ, সর্বনাশ হয়ে গেছে আমাদের। কি হয়েছে? এত চেঁচাচ্ছিস কেন সকাল সকাল? বাবাইদা, মন্দিরে কালো সোনা নেই। নেই? নেই মানে? হ্যাঁ রে, আজ মন্দিরে ঠাকুরমশাই আসেননি। ঠাম্মি গিয়ে দেখে দরজার তালা ভাঙা অবস্থায়। দরজা খুলে দেখে কালো সোনা সিংহাসনে নেই। আমি আর কিছু বলতে পারছি না, তুই শিগগিরই নিচে চল। বাবাই চোখে মুখে জল দিয়ে নিচে এসে যখন পৌঁছলো ততক্ষণে ঠাকুরমশাইয়ের ব্যাপারটাও সবার জানা হয়ে গেছে। সবাই মন্দিরের দালানে বসে হাই হুতাশ করতে শুরু করেছে। সবার চোখে মুখে একটা অজানা আতঙ্কের ছাপ, বিশেষ করে মমতা দেবীর। মমতা দেবীর পাশে বসে আছেন শিবানন্দ মহারাজ। বাবা, আজকের দিনে কি হলো আমাদের? কোন পাপের ফলে আজ এই দুর্গতির দিন এলো? ভট্টাচার্য মশাইয়ের কি করে এমন হলো? এত বছরের কালো সোনা আজ। কথাটা শেষ না করেই মুখে শাড়ির আঁচল ঢাকা দিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন মমতা দেবী। আমি তো আপনাকে বলেইছিলাম মা, কোন পাপে রায়চৌধুরী বাড়ি গত 2 বছরে ফল ভোগ করে এসেছে। গ্রহণ লেগেছে মা, গ্রহণ লেগেছে। আর আমাদের ঠাকুর মশাইয়ের ব্যাপারটা আমাকে খুব ভাবাচ্ছে। ঠাকুর মশাই কি? সবাই শিবানন্দের মুখের দিকে বিস্ময়ের সাথে তাকালো। মৃণালবাবু বলে উঠলেন, কি বলছেন বাবা, এই কাজ ঠাকুর মশাই? কিন্তু কেন? সেটাই তো, কেন?
কারণ তো নিশ্চয়ই আছে মৃণাল। কিন্তু কারণটা কি? এত বছরের বিশ্বস্ত মানুষটা আজ হঠাৎ করে? না না, আমাদের ভুল হচ্ছে, এটা হতে পারে না। ভট্টাচার্য মশাই আমাদের কুলপুরোহিত, এত বছর ধরে এই বাড়িতে পুজো করে আসছেন তিনি। না না না, পাপ হচ্ছে আমাদের। আতঙ্কিত অথচ দৃঢ় বিশ্বাস ভরা মুখ নিয়ে মমতা দেবী কথাগুলো বললেন। সবার মাঝখানে এতক্ষণ পিকলু সবার সব কথাগুলো শুনছিল দাঁড়িয়ে। ঠাকুরমশাইয়ের কথা উঠতেই এবারও একটু ইতস্তত করে ভয়ে ভয়ে একটা বেফাঁস কথা বলে ফেলল। বলছি আমি না একটা জিনিস দেখেছি। কি দেখেছিস তুই? আমি না বেশ কয়েকবার দেখেছি এই বাড়িতে যখন মালি দাদুর ছেলে মাঝে মধ্যে আসে, আমাদের ঠাকুরমশাইয়ের সাথে আলাদা করে না কিছু কথা বলতে যায়। চরণ ও আলাদা করে ভট্টাচার্য মশাইয়ের সঙ্গে কি কথা বলতো? মহারাজ, কি হচ্ছে আমি কিছু বুঝতে পারছি না। কি হলো আমাদের? কে চুরি করলো কালো সোনাকে? মা, আপনি চিন্তা করবেন না, কান্নাকাটি করবেন না মা। যে এত বড় পাপ কাজ করেছে তাকে আমি খুঁজে বার করবই। রায়চৌধুরী বাবু আমাকে বাড়িতে নিয়ে এসেছিলেন। এ বাড়ির অন্ন খেয়েছি দিনের পর দিন। এ বাড়ির কোনো ক্ষতি আমি থাকতে হতে দেব না। আর আপনার কালো সোনাকে আপনার কোলে ফেরত দেবই, কথা দিলাম। চুরি যেই করে থাকুক না কেন, লোভটা তো একটাই। লোভ? কিসের লোভ? গুপ্তধন। সবাই একেবারে আকাশ থেকে পড়ল শিবানন্দের কথা শুনে, শুধুমাত্র মমতা দেবী বাদে। যদিও মালির বাড়ির কেউই এই সময় উপস্থিত ছিল না। বাবাই ছুটকিরা অনেকক্ষণ থেকে ওনাদের কথাগুলো শুনছিলেন। শেষ কথাটা শুনে ছুটকি বাবাইয়ের দিকে কৌতূহলী চোখে তাকালো। বাবাইও যেন কিছু একটা ভাবছিল। ওর ওই ভাবুক মন আর রহস্য ঘন চোখ নিয়ে ছুটকির দিকে তাকালো। ছুটকির সঙ্গে সঙ্গে বাবাইয়ের কাছে সরে এসে এদিক ওদিক তাকিয়ে মুখটা কানের কাছে নিয়ে এসে ফিসফিসিয়ে বলল, বাবাইদা, এই সুযোগ তোর গোয়েন্দাগিরি দেখানোর, মানে অ্যাপ্লাই করার এই সুযোগ হাতছাড়া করিস না একদম। আর ছোটো মার ব্যাপারটাও তো একটা রহস্যে মোড়া, দেরি করিস না বাবাইদা। আমিও অনেক রহস্যের গন্ধ পাচ্ছি রে চুটকি, কিন্তু সব ঘটনাগুলোতে কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে। ছোটো মামি, কালো সোনা, ঠাকুরমশাই, মালিদাদুর ছেলে, কিন্তু এর যোগসূত্র যে কোথায় সেটা জেনে গেলেই তো হয়ে যেত রে। এতটা সহজ হবে না, কিন্তু আমাকে তো বের করতেই হবে। ভাবতে দে। হ্যাঁ বাবাইদা, ভাব, আমি জানি তুই পারবি। সকাল 9টার দিকে পুলিশ এলো রায়চৌধুরী বাড়িতে। ততক্ষণে পুকুর থেকে লাশ তুলে তদন্ত শুরু করেছে পুলিশ। রায়চৌধুরী বাড়িতে এসে কালকের সব ঘটনা, এমনকি রাতে যে মমতা দেবী ও দুই বৌমা নিজেরাই ছিলেন, মন্দিরের দরজা বন্ধ করা ও ঠাকুরমশাইয়ের চলে যাওয়া পর্যন্ত সবটা শুনলেন। কিন্তু ওনারা তো আর এটা জানতেন না, ঠাকুরমশাই চলে গেলেও আধ ঘন্টা পর আবার এই মন্দিরে এসেছিলেন ঠাকুরমশাই। এই ঘটনা যে বাড়ি শুদ্ধ লোকেরই সবারই অজানা, পুলিশ গোপালচুরি ঘটনারও তদন্তের ভার নিলেন। মমতা দেবীকে আশ্বস্ত করে জানালেন যে নিশ্চয়ই তার হাতে কালো সোনা তুলে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই অঞ্চলের রায়চৌধুরী বাড়িকে সকলেই খুব সম্মান করেন। আর এই ঘটনায় মমতা দেবী খুবই ভেঙে পড়েছেন। তার চোখে মুখে আতঙ্কের ছায়া একেবারে ফুটে ফুটে উঠছে। একটা চেনা ভয় তাকে যেন গ্রাস করছে ধীরে ধীরে। ওদিকে তদন্ত তো শুরু হয়ে গিয়েছে। মৃণালবাবু ও মৃন্ময়বাবু, বাড়ির আরও আত্মীয় স্বজন, কাজের লোক সকলেই গিয়ে ঠাকুরমশাইকে একবার শেষ দেখা দেখে এলেন। যতই হোক, এত বছরের পূজারী তিনি এই পরিবারের, আর তিনি যদি এই পাপ করেও থাকেন তাহলে পাপের সাজা তো তিনি পেয়েই গেছেন। ওদিকে আজ সারাদিন শিবানন্দ
বাড়ির কল্যাণের জন্য নাকি তন্ত্র সাধনা করবেন নিজের ঘরে বসে, এবং চুরির ঘটনায় আসলে কে জড়িত ও ঠাকুরমশাইয়ের মৃত্যু রহস্য তাতে তিনি জানতে পারবেন, এমনটাই আশা তার। রায়চৌধুরী বাড়িতে আজ কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করছে। কোথাও আজ সকাল থেকে হরিনাম সংকীর্তন, নন্দের ঘরে গোপালের অন্ন খাওয়া, উলুধ্বনি, শঙ্খধ্বনি, খোল করতালে মানুষের আনন্দে কলরবে মহোৎসবে মুখরিত হবার কথা, কিন্তু আজ এত বড় রায়চৌধুরী বাড়িকে যেন দেখে মনে হচ্ছে এক মৃত্যুপুরী। নিথর দেহে বড় রাস্তার উপরে দাঁড়িয়ে আছে এই এত বছরের এই প্রাচীন জমিদার বাড়িটা। দুপুরে দিদার ঘরে ঢুকলো বাবাই। দেখল মাসি, বড় মামি ও মেজমামি দিদার পাশে বসে আছে। দিদা তখনও কেঁদে চলেছে। মাসি মামিরা বোঝাচ্ছে যে কিছু হবে না, পুলিশের বড়বাবু তো আশ্বাস দিয়েছেন, কিন্তু সে কথায় দিদার কান নেই। বাবাই গলাটা একটু ঝেড়ে নিয়ে বলে উঠল, দিদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ বাবাই, তুই একটু দিদার কাছে বস, এসে কথা বল, তুই একটু বোঝা। সবাই মানে ঘরটা একটু ফাঁকা হলে ভালো হতো আর কি। একটু ইতস্তত করেই বলল বাবাই কথাটা। সবাই ওর মুখ চাওয়াচাওয়ি করল। একটু পর মাসি মামিরা ঘর থেকে বেরিয়ে গেল। মামিরা ঘর থেকে বেরোতেই ছুটকি এসে ঘরে ঢুকল। বাবাই কিন্তু ছুটকিকে আর ঘর থেকে বেরোতে বলল না, গিয়ে পেল্লাই দরজাটায় ডাসাটা তুলে দিল। এরপর বাবাই আর ছুটকি মমতা দেবীর পাশে গিয়ে বসল পালঙ্কের উপর। ও ঠাম্মি, কেঁদো না, কেঁদো না ঠাম্মি, তোমার শরীর খারাপ করবে। মমতা দেবীর গায়ে মাথায় হাত বোলাতে বোলাতে বলল ছুটকি। বাবাই একটু চুপ থেকে ঢোক গিলে দিদার কাছে সরে এসে একটু নিচু গলায় বলল, দিদা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি তোমাকে যা যা জিজ্ঞেস করবো তাই তাই সত্যি সত্যি বলবে আমাকে, বুঝলে? মমতা দেবী অবাক হয়ে ফ্যাকাশে মুখে নাতির দিকে তাকালেন। হ্যাঁ দিদা, এখন আর কাঁদার সময় নয়। দিদা, অনেক রহস্য লুকিয়ে আছে এই বাড়িতে, আর আমি জানি তোমার এতটা আতঙ্কিত হওয়ারও নিশ্চয়ই একটা বড় কারণ আছে। শুধু গোপাল চুরি গেলে এতটা আতঙ্কিত কেউ হবে না। হ্যাঁ মানছি, এত বছরের পূজিত গোপাল, পরিবারের একটা ভালো মন্দ জড়িয়ে আছে, তা চুরি গেলে অবশ্যই একটা খারাপ চিন্তা মাথায় আসা স্বাভাবিক, কিন্তু তোমার চোখে মুখে কিন্তু আমি অন্য কিছু লক্ষ্য করছি। আচ্ছা শোনো, প্রথমে তুমি আমাকে তোমার এতটা ভয় পাওয়ার কারণ আমাকে বলো, তারপর যা যা আমি তোমাকে জিজ্ঞেস করব সবটা বলবে। ভয় নেই, আমি আছি, তোমার বাবাই দাদু ভাই আছে। হ্যাঁ ঠাম্মি বলো, দেখো বাবাইদা ঠিক খুঁজে বার করতে পারবে আসল সত্যিটা, ঠিক পারবে। বাবাইয়ের প্রতি ছুটকির এতটা বিশ্বাস আর এতটা সাপোর্ট বাবাইয়ের মনকে আরও দৃঢ় করে তোলে। মুখে কিছু প্রকাশ না করলেও মনে অনেকটা সাহস পায়। বাবাই ছুটকির কথাগুলো শুনে মনে অনেকটা আশা নিয়ে মমতা দেবী বলে ওঠেন, হ্যাঁ, তুই পারবি দাদু ভাই? আমার কালো সোনাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবি তো? ওকে এই পরিবারে না ফিরিয়ে আনলে যে এই সংসার ছাড়খাড় হয়ে যাবে। তুমি আমাকে বলো, তোমার মনে কিসের আশঙ্কা বলো। বলছি দাদু ভাই, তোকে তো বলতেই হবে আমার। তবে শোন, ওই কালো সোনাকে দেখছিস এতদিন ধরে ওই কোষ্টি পাথরের গোপালে বাড়িতে, এই গোপাল আমাদের আনা নয়, তোর দাদুর প্রপিতামহকে একজন সাধু দিয়েছিলেন। তোর দাদুই আমাকে বলেছে তোর দাদুর প্রপিতামহ, তার বাবা ছিলেন একজন দুশ্চরিত্র, একেবারে লম্পট যাকে বলে। প্রচুর জমিদারি পেয়ে কি করবেন দিশা খুঁজে পেতেন না। সারা সময় সুরাপান বাইজি নিয়ে মেতে থাকতেন। সংসারে জমিদারের মন এতটুকু ছিল না। বিয়ে করলেও বউয়ের সাথেও সম্পর্ক ভালো ছিল না। এ নিয়ে তোর দাদুর প্রপিতামহর মায়ের মনে খুব দুঃখ ছিল। তিনি ছিলেন কৃষ্ণ ভক্ত। সারাদিন কৃষ্ণকে মনে মনে নাকি ডাকতেন তার স্বামীকে সঠিক পথ দেখানোর জন্য। একবার এক বাইজির সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়। ফলস্বরূপ সেই বাইজির গর্ভে যখন সন্তান আসে, আর যখন উনি জানতে পারেন বাইরের কেউ জানার আগেই নাকি
রাতারাতি গর্ত খুঁড়ে মন্দিরের ভিতরে আজ যেখানে কালো সোনার অধিষ্ঠান তার ঠিক নিচে পুঁতে দেন। শুধু তাই না, যে দুজনকে দিয়ে তার পাপ কর্ম ঢেকেছিলেন, কাজের শেষে তাদের তক্ষুনি মেরে ফেলেন আর সেই লাশও গায়েব করে ফেলেন। এই ঘটনা শুধু দেখেছিল তার ছেলে ও বউ, আর কেউ না। এসব দেখে তারা ওনাকে কিছুই জানাননি। আর এর দিন 7 মধ্যে হঠাৎ রক্তবমি শুরু হয়। প্রচণ্ডভাবে কষ্ট পেয়ে তার 2 দিনের মধ্যে মারা যান। তখন তার ছেলে, মানে তোর দাদুর প্রপিতামহর বয়স 16-17। এদিকে তার স্ত্রী শোকে দুঃখে অত্যন্ত কাতর হয়ে পড়েন আর সারাদিন শুধু কৃষ্ণ নাম করতে থাকেন আর সারাক্ষণ ভয়ে আড়ষ্ট থাকেন যে এই পাপের ফল তার সংসারে এসে না পড়ে। ওনার শেষ কাজ মিটলে হঠাৎ একদিন সকালে এই জমিদার বাড়িতে এক সাধু এসে হাজির। তার হাতে কালো কোষ্টি পাথরের 6 ইঞ্চি এক গোপালের মূর্তি। মন্দিরে তোর দাদুর প্রপিতামহকে আর তার মাকে ডেকে তোর দাদুর প্রপিতামহের হাতে এই বিগ্রহ তুলে দেন আর বলেন, এই বাড়িতে যা পাপ কাজ হয়েছে, একসঙ্গে 2 প্রাণ এভাবে হরণ করা হয়েছে, সেই পাপ থেকে এই বাড়ি তখনই বাঁচবে যদি এই জমিদারি সম্পত্তির 2/3 গয়না, টাকা কড়ি কি দলিলপত্র যাই হোক ওই কবরের উপর একটি ছোট সিন্দুকে রাখা থাকে আর তার উপর এই কালো সোনাকে প্রতিষ্ঠা করা হয় তবেই। আর হ্যাঁ, এই রাখা সম্পত্তির কোনো অংশে বা ওই সম্পত্তিতে কারোর কোনো অধিকার থাকবে না। আর ওই প্রতিষ্ঠিত গোপালকে কোনোদিনই স্থানচ্যুত করা যাবে না। তবে গোপালের নিয়মিত সেবা আরাধনায় অভিষেক প্রয়োজন। তাই কিছু সময়ের জন্য তাকে নামিয়ে স্নান করিয়ে শৃঙ্গার করিয়ে আবার যথাস্থানে রেখে দিতে হবে। কিন্তু একটারও অন্যথা হলে বা পরবর্তীতেও কেউ যদি এসব জেনে লোভের বশবর্তী হয়ে ওই সম্পত্তিতে হাত দেওয়ার চেষ্টা করে, তাহলে এই বংশের উপর নেমে আসবে অভিশাপের ভয়ানক এক ছায়া, যা পরবর্তী প্রজন্মকেও ফলভোগ করতে হবে। আর এই কথা শুধুমাত্র এই বাড়ির কর্তা আর গিন্নি ও তাঁদের ছেলেই জানবেন। বংশ পরম্পরায় এইভাবেই চলে আসবে। এতটা বলেই মমতা দেবী একটু থামলেন। একটু পরে আবার বলা শুরু করলেন, এই জন্যই বাইরের কেউ এত বছর ধরে কিচ্ছু জানে না। এমনকি আমি আর তোর দাদুও তোর মামাদের কিছু বলিনি এখনো। সবাইকে শুধু স্থানচ্যুত করতে বারণ করেছি আমরা। আর সেই ঘটনার পর নাকি ওই সাধু বাবা যে গোপাল দিয়ে বিদায় নিয়েছিলেন আর কোনোদিন নাকি আসেনও নিয়ে বাড়িতে। কালো সোনা প্রতিষ্ঠিত হবার পর থেকে আর কোনো বিপদ আপদ ঘটেনি সেরকম এই বাড়িতে। বংশ পরম্পরায় বাড়ির ছেলে মেয়েরাও জন্ম নিয়েছে ভালো চরিত্রের মানুষ হয়ে। সবার মনে দয়া মায়া পরোপকারী মনোভাব দেখা যায় বংশ পরম্পরায়। আর সেজন্যই এই রায়চৌধুরী বাড়ির এত সুনাম। কিন্তু খারাপ কিছু না ঘটলেও গত 2 বছরে যা যা ঘটল, এতক্ষণ কথাগুলো ছুটকি হাঁ করে শুনছিল। বাবাইও গালে হাত রেখে মন দিয়ে দিদার কথাগুলো শুনছিল। দিদাকে আবার কাঁদতে দেখে বলে উঠল, আরে এই দেখো আবার কাঁদে। আরে কেঁদো না দিদা, গত 2 বছর আগে কি ঘটেছিল? আর ছোট মামিকে ওরকম অপয়া অলক্ষণে বলে কেন তোমরা ঘরে আটকে রেখে সবার থেকে আলাদা করে রেখেছো বলো তো? দাদু ছোট মামা মারা গেছে বলে? এসব কুসংস্কার দিদা। কারো মারা যাওয়ার পেছনে কেউ এভাবে দায়ী থাকতে পারে না যদি না ইচ্ছাকৃত কেউ কিছু ঘটিয়ে থাকে। এই অলক্ষী অপয়া এসব কিছু হয় না, এগুলো জাস্ট কুসংস্কার। আমিও চাই না রে,
আমরা কেউ চাই না ওইটুকু মেয়েটা এই বয়সে এতটা কষ্ট পাক, কিন্তু এটাও ঠিক ও এই বাড়ি আসার কয়েক মাসের মধ্যে ঘটনাগুলো তো ঘটলই। এমনকি ও যে কোনো শুভ কাজে বা ওর মুখ দেখলে বাড়ির লোকের কিছু না কিছু অঘটন ঘটতে শুরু করে। তাই তো এমন সময় দরজায় টোকা পড়ল। দরজার ওপাশ থেকে ভেসে এলো, মা, দরজা আটকে কি করছো? দরজাটা একটু খোলো। মৃণাল বাবুর কণ্ঠস্বর। বাবাই ভাবল না, আর শোনা যাবে না, মামা এসে পড়েছে। কিন্তু অনেক প্রশ্ন ইতিমধ্যে আসতে শুরু করেছে বাবাইয়ের মনে। ছুটকিকে নিয়ে দরজা খুলে বেরিয়ে এলো বাবাই। ও, তোরা ছিলি? হ্যাঁ জেঠু, আমি আর বাবাইদা ঠাম্মির সাথে একটু গল্প করছিলাম। ঠাম্মির মনটা একদম ভালো নেই তো, তাই আর কি। হ্যাঁ, তা বেশ বেশ। মমতা দেবী কিন্তু নাতি নাতনিদের কাছে বলা কথাগুলো কিচ্ছু জানালেন না ছেলেকে। ঘর থেকে বেরিয়ে ছুটকি বলল, কিছু বুঝলি বাবাইদা? বোঝা তো সবে শুরু রে। কিন্তু ছোট মার ব্যাপারটা তো। না, দিদার কাছে কাজ হবে না, যারটা তার কাছ থেকেই জানতে হবে। চল। কোথায়? ছোট মার কাছে? একদম এক্সেলেন্ট। হুম, আমি না তোর অ্যাসিস্ট্যান্ট? বাবাই আর ছুটকি হালকা হাসি হাসতে হাসতে সিঁড়ি বেয়ে তিনতলার ওই পূব দিকের ঘরের দিকে এগিয়ে গেল। ঘরে ঢুকেই দরজাটা বন্ধ করে দিয়ে বিছানায় বসে প্রথমেই বাবাই প্রশ্নটা করল, আজকের ঘটনা তুমি সব জানো তো ছোট মামি? মানে শুনেছো কিছু? হ্যাঁ, ছুটকি আমাকে একটু আগে এসে সব বলেছে। কিন্তু বাবাই, তুমি দরজা কেন বন্ধ করলে? আছে ছোট মামি, আছে, তোমার সাথে কিছু পার্সোনাল কথা আছে। তুমি খাটে এসে বসো না। ছুটকি কুসুমকে হাত ধরে নিয়ে এসে খাটে এসে বসল। শোনো ছোট মামি, এবার আমি তোমাকে যা যা কথা জিজ্ঞেস করব, একটা কথাও না লুকিয়ে সবটা বলবে। কুসুমের চোখে মুখে ভয়ের ভাব। বাবাই আবার বলা শুরু করল, মামি, এই বাড়ির বর্তমান, ভবিষ্যৎ, ভালো মন্দ, দিদার ভালো থাকা, এগুলো কিছুটা হলেও আজ তোমার হাতে। তুমি কেন নিজেকে এভাবে দূরে সরিয়ে রেখেছো? শুধুমাত্র সবার কথায়, অলক্ষণে বলে? না 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 না, শুধুমাত্র এটা কারণ হতে পারে না, এর পেছনে অন্য কিছু তো নিশ্চয়ই আছে। ছোট মামি, তোমার বলা কিছু কথায় হয়তো আজ অনেক প্রশ্নের উত্তর মিলতে পারে। আর আমার মনে হচ্ছে তুমি অনেক কিছুই জানো। কেন জানি না তোমার চোখ মুখ কথা বলছে। হ্যাঁ ছোট মা, বলো না। কুসুমের চোখে মুখে ভয়ের ভাবের সাথে সংকোচ ভাবটা যেন ধীরে ধীরে বেশি করে প্রকাশ পাচ্ছে, যেন কিছু একটা বলতে গিয়েও বলতে পারছে না। ভয় ও সংকোচ দুটো তার মুখের সামনে কড়া পাহারা দিয়ে রেখেছে, যেটা বাবাই বেশ ভালো করে লক্ষ্য করে। কিছুক্ষণ ব্যাপারটা লক্ষ্য করার পর বাবাই এবার কুসুমের মুখ খোলার জন্য মোক্ষম অস্ত্রটা বের করে। বাহ, বেশ। তাহলে মামি, তুমিও চাও তো যে এই বাড়ি, এই পরিবার, আমরা, আমাদের ভবিষ্যৎ সব শেষ হয়ে যাক অন্য কারোর ভুলের জন্য, আর তুমি সবটা জেনেও চুপ করে থাকবে, তাই তো? আচ্ছা মামি, নিজের বুকে হাত দিয়ে আমাকে একটা কথা বলো তো, তুমি নিজেকে ক্ষমা করতে পারবে তো? পারবে তো সব কিছু জেনেও এই রায়চৌধুরী বংশকে নিজের চোখের সামনে ধ্বংস হয়ে যেতে দেখতে? পারবে তো বলো? কিন্তু আমি কি করে তোমাকে এই কথাগুলো বলবো? কি করে? এই প্রথম কুসুম মুখ খুলল। মুখ চোখে সেই ভয়, সংকোচ ও কান্না। কি এমন কথা যা তুমি বলতে পারবে না ছোট মা? আছে রে ছুটকি, তুই আমার মেয়ের মতো, আর বাবাই সম্পর্কে আমার ছেলের মতো। কিছু কথা থাকে যেগুলো ছেলে মেয়েদের সামনে বলা যায় না, কিন্তু আজ মনে হচ্ছে সেই কথাগুলো তোদেরই বলা বেশি প্রয়োজন। আমি বলবো, আমি তোদের সব বলবো, আমি বলবো বাবাই, আমি সব বলবো। চোখ মুখ মুছে এক বুক সাহস অর্জন করে কথাগুলো বলল কুসুম। বাবাই মনের মধ্যে একটা প্রশান্তি এনে জোরে একটা শ্বাস ফেলল। মনে মনে ভাবল, যাক, কথাগুলো কাজে দিয়েছে। হ্যাঁ মামি, তুমি বলো। তোমার কোনো ভয় নেই, আর সংকোচ করো না। আমরা সম্পর্কে তোমার ছেলে মেয়ের মতো হতে পারি, কিন্তু
তুমি আমাদের বন্ধু ভাবতে পারো। কতই বা তোমার বয়স বলো? বন্ধুর মতো ভেবে তুমি নির্দ্বিধায় সব বলো, প্লিজ মামি। একদম। কুসুম চোখ মুখ মুছে সবটা ভেবে বলা শুরু করলো। বলা হয়ে গেলে আবার নিজে নিজেই মুখে 2 হাত ঢাকা দিয়ে কাঁদতে শুরু করলো। কথাগুলো শুনে একেবারে হতভম্ব হয়ে গেল ছুটকি। বাবাই শুনে প্রথমটায় চমকে গেলেও রাগে ক্রোধে ঘৃণায় ফুঁসতে থাকে। তারপর মাথা ঠান্ডা করে প্রশ্নের উত্তরগুলো একটার পর একটা মনে মনে সাজাতে থাকে। ছুটকি কুসুমকে সান্ত্বনা দিয়ে বলল, কেঁদো না ছোট মা, এর তো বিচার হবেই। ছোট মামি, একদম কাঁদবে না। তুমি একটু সময়ের অপেক্ষা করো, এবার আমার কাছে সবটা পরিষ্কার। বিকেল গড়িয়ে প্রায় সন্ধে হব হব করছে। বাবাই আর ছুটকি কুসুমের ঘর থেকে বেরিয়ে নিজেদের ঘরে ঢুকল। ওদিকে বিট্টু, মিষ্টু আর পিকলু নিজেদের ফোনে ব্যস্ত। কেউ সোশ্যাল মিডিয়া তো কেউ গেমে একেবারে ডুবে গেছে। ছুটকি, যা করার আজ রাতেই করতে হবে। তুই তৈরি তো? হ্যাঁ বাবাইদা, আমি একদম তৈরি। তুই বল শুধু কি করতে হবে। তাহলে আজ সন্ধ্যের পর প্রথমে দত্তদের পুকুরে, তারপর ঠাকুরমশাইয়ের বাড়ি, কিন্তু সবটাই সন্তর্পণে, যেন কাকপক্ষীতেও টের না পায়। রাত 8টা নাগাদ খুব চুপি চুপি কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরোলো 2 ভাই বোন। সাথে নিল একটা টর্চ আর একটা আতস কাচ। রাতে দত্তদের পুকুরের এদিকটা তেমন কেউ আসে না, আর রাস্তা ছেড়ে অনেকটা ভিতর দিকে পুকুরটা। আর কালকের ঘটনার পর তো ভয়েই কেউ এমুখ হবে না। পুকুরের পাড়ে এসে 2 ভাই বোন অনেকক্ষণ এদিক ওদিক টর্চ দিয়ে দেখতে লাগলো। কিছুক্ষণ পর হঠাৎ পাড়ের বসার সিঁড়ির একপাশে ইটের টুকরো দিয়ে লিখলে যেমন হয় তেমন লাল বর্ণের 3টে শব্দ দেখতে পেল। জগন্নাথের মাথায় শিব। ছুটকিও পড়তে লাগলো। বাবাই ভুঁড়োটা কুঁচকে কিছু একটা ভাবতেই একটু জোরেই বলে উঠল, পেয়ে গেছি ছুটকি, পেয়ে গেছি। আস্তে, কি করছিস কি? সব প্রশ্নের উত্তর আমার হাতের কাছে পরিষ্কার ছুটকি। আর শুধু 2টো জায়গায় যেতে হবে, আর প্রমাণ আর সাক্ষীটা জোগাড় করতে হবে, ব্যাস, তাহলেই সব পর্দা ফাঁস। আমারও তো ওটাই সন্দেহ হচ্ছে, কিন্তু এটা কি লেখা? জগন্নাথের মাথায় শিব। চল, যেতে যেতে বলছি। বাবাই ছুটকি যখন বাড়ি ফিরে তখন ঘড়ি জানান দিচ্ছে প্রায় রাত 10টা ছুঁই ছুঁই। ততক্ষণে ওদেরকে নিয়ে বাড়ির লোক চিন্তায় পড়ে গেছে। আজ এমন 2টো ঘটনা ঘটল, তার উপর মেজ ভাই আর বড় ভাই ওদের খোঁজার জন্য বেরোতে যাবে, এমন সময় ওরা এসে হাজির। বাড়ির সবাই মোটামুটি দালানে। ছুটকি সিংহ দুয়ারের দরজা বন্ধ করে বাবাইয়ের সাথে সাহস নিয়ে এগিয়ে গেল। কি রে, কোথায় গিয়েছিলি তোরা? সব বলছি। বাড়ির সবাই এখানে তো? হ্যাঁ, কেন? না, সবাই নেই। নায়েব দাদুর পরিবার, মালি, শিবানন্দ মহারাজ আর ছোট মামি। কেন? ওদের দিয়ে কি হবে? হবে হবে মামা, সব হবে। যাদেরকে ডাকতে বলছি ডাকো। মৃন্ময়বাবু এবার মুখ খুললেন। এই কি শুরু করছিস বলতো তুই? এসব কিছুই বুঝতে পারছি না। একে এইসব টেনশন, তারপর রাত বিরেতে সবাইকে জড়ো করে কি হচ্ছে এসব? মামা রাগ করো না, একটু সময় দাও। আর ওনাদের ডাকতে বলছি, একটু ডাকো, তাহলে আজ যা যা ঘটেছে সব পরিষ্কার হয়ে যাবে। মানে কি পরিষ্কারের কথা বলছিস তুই? তুই কি বোঝাবি আমাদের? যা করার পুলিশ করছে, আর ওই পুলিশই করবে। আর মহারাজও তো দায়িত্ব নিয়ে আমাদের আশ্বাস দিয়েছেন। আমার মনে হচ্ছে তুই একটু বেশি বাড়াবাড়ি করছিস। এবার তো মনে হচ্ছে তোর মা বাবাকে খবর দিতেই হবে। শোনো মামা, আমি যা করছি এই বাড়ির ভালোর জন্যই করছি। আজ সব সত্যি সামনে আসবে, আর আমাদের কালো সোনাও ফিরবে, বুঝলে? নাতির মুখে এত বড় কথা শুনে মমতা দেবীর চোখে মুখে কেমন যেন আশার আলো ফুটে উঠতে লাগলো। ছুটকি গিয়ে ছোট বউ কুসুমকে নিয়ে এলো। অন্যদিকে নায়েব মশাইয়ের পরিবার ও মালি এসেও হাজির, কিন্তু শিবানন্দকে ডাকা হলো না। মৃণালবাবু জানালেন বাড়ির মঙ্গলের জন্য উনি ধ্যানে বসেছেন। চোর ও খুনি তিনি আজ রাতেই জানতে পারবেন, তাই ওনার ধ্যান ভঙ্গ করা ঠিক হবে না। কিন্তু তুই কি করতে চাইছিস বলতো এত রাতে সবাইকে ডেকে? আর গিয়েছিলি বা কোথায়? ওই বাবাজির ধ্যান তো ভঙ্গ করতেই হবে। শোনো তবে তোমরা, আচ্ছা, ছোট মামি যখন বিয়ের পর এই বাড়িতে এসেছিল,
প্রথমে কয়েকদিনের মধ্যেই বাড়ির উন্নতি হতে শুরু করে, ব্যবসায় লক্ষ্মী লাভ হতে শুরু করে। মামিকে লক্ষ্মীমন্ত বলা হয়। তা হঠাৎ করেই কমাসের মধ্যে অপয়া, অলক্ষ্মী নাম হয়ে গেল। একটু মাথা খাটিয়ে ভেবেও দেখলে না তোমরা এমনটা কেন হলো হঠাৎ করে? ছোট বউ কুসুম ছুটকির গা ঘেঁষে লজ্জায় এক কোণে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইল। বাবাই বলতে থাকলো, এই যে তোমরা যাকে মহারাজ, বাবাজি বলে ঠাকুরের সামনে বসিয়েছ, বাড়ির মঙ্গলের চাবিকাঠি নাকি আজ যার হাতে, জানো কি তোমরা ও আসলে কে? ও আসলে একটা ভণ্ড, একটা দুশ্চরিত্র, একটা পাষণ্ড, একটা খুনি। সবার মুখে চোখে বিস্ময়কর ভাব। কি বলছিস দাদু ভাই? মানে কি বলছিস কি তুই? হ্যাঁ, আমি যা বলছি ঠিক বলছি। আজ আমি আর ছুটকি দিদার ঘর থেকে বেরোনোর পর ওপরে ছোট মামির ঘরে যাই। প্রথমে ভেবেছিলাম দিদাকেই কথাগুলো জিজ্ঞেস করব, তারপর তুমি এসে পড়ায় আর কথাগুলো তুলিনি। বরং এটাই ভালো হয়েছে, দিদা এত কিছু জানতও না, জানার কথাও না। ছোটো মামিকে তোমাদের এই সব কুসংস্কারের কথা জানতে চাইলে ছোটো মামি লজ্জায়, সংকোচে, ভয় প্রথমটা বলতে না পারলেও অনেক পরে সাহস করে লজ্জা কাটিয়ে ছোটো মামির সাথে ঘটা সব ঘটনা খুলে বলে, যা শুনলে তোমরা নিজেদেরকে স্থির রাখতে পারবে না। কি ঘটনা দাদু ভাই? ছোট বৌমা, তুমি কি লুকিয়ে রেখেছো আমাদের থেকে? আমি সব বলছি দিদা। ছোটো মামির এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকেই ওই পাষণ্ডটার লোলুপ দৃষ্টি পড়েছিল ছোটো মামির ওপর। আর সেই দিন ছাদ থেকে ছোটো মামা এমনি এমনি পড়ে যায়নি, ইচ্ছাকৃতভাবে তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। কাজটা খুব সন্তর্পণে করে ছোটো লোকটা। ছোটো মামির সর্বনাশ করার জন্য ছোটো মামাকে আগে মারাটা জরুরি ছিল। মামা মারা যাওয়ার দিন কয়েক বাদে একদিন ভর দুপুরে বাড়ির সবাই যখন ভাত ঘুমে মত্ত, ছোটো মামিরও প্রায় তন্দ্রা তখন এসেছে, তখনই ওই ছোটো লোকটা ছোটো মামির ঘরে চোরের মতো ঢোকে। ওর লোলুপ দৃষ্টি নিয়ে ছোটো মামির কাছে এগিয়ে গেলে ছোটো মামি তন্দ্রা ভেঙে চোখ মেলে তাকিয়ে দেখে পশুর মতো লালসা মাখা একটা চোখ নিয়ে তাকিয়ে আছে অন্য এক শিবানন্দ। ছোটো মামি প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে চিৎকার করতে যাবে, তখনই প্রথমে ছোটো মামির মুখ শাড়ির আঁচল দিয়ে, তারপর নিজের গায়ের কাপড় দিয়ে ছোটো মামির মুখ, হাত, পা শক্ত করে বেঁধে ফেলে এই জানোয়ারটা। এরপর ও কামাতুর সুরে বলতে থাকে, অনেক দিন ধরে তোর ওপর আমার নজর পড়েছিল সুন্দরী, ঠিক কায়দা করতে পারছিলাম না, আজ তাই প্রথমে তোর শ্বশুর, তারপর তোর বরকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে মেরেছি আমি 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 মেরেছি এই শিবানন্দ। কেন জানিস? শুধু তোকে পাওয়ার জন্য, শুধুমাত্র তোকে। জানোয়ারটা ওর স্বাদ মিটিয়ে ঘর থেকে বেরিয়ে যাওয়ার আগে ছোটো মামিকে ভালো করে সতর্ক করে শাঁসিয়ে যায়, তুই অপয়া, তুই একটা অলক্ষী, তোর জন্য এই অঘটনগুলো একের পর এক ঘটে চলেছে। হ্যাঁ, এটাই তো জানবে সবাই, এটাই জানবে। আর হ্যাঁ, এই কথাগুলো যদি বাড়ির কারোর কানে যায়, যদি কাক পক্ষীতেও টের পায়, তাহলে তো বুঝতেই পারছিস তোর তো দিন শেষ হবে এই বাড়িতে। আর এই বাড়ি, এই সাজানো সংসার সব ছাড়খাড় হয়ে যাবে, কেউ পার পাবে না। তিলে তিলে কষ্ট দিয়ে মরব, প্রত্যেককে তিলে তিলে কষ্ট দিয়ে মরব। ধ্বংস হয়ে যাবে এতদিনের সুনামধন্য প্রাচীন রায়চৌধুরী বাড়ি। এই কথাগুলো বলে মামির বাঁধন খুলে শয়তানটা নিজের ভোল বদলে ঠিক যেমনভাবে এসেছিল তেমনভাবে বেরিয়ে যায় ঘর থেকে। আর এই ভয়ে লজ্জায় এতদিন ধরে ছোটো মামি চুপ করে সব অন্যায় সহ্য করছিল, কাউকে কিচ্ছু বলতে পারেও নি। কুসুম ফুঁপিয়ে কাঁদতে থাকে ছুটকির বুকে মাথা রেখে। সবাই এতক্ষণ হতবাক হয়ে শুনছিল বাবাইয়ের বলা কথাগুলো। ছোট বউয়ের কান্নায় ফিরে তাকাতেই মমতা দেবী হায় হায় করে উঠল।
মৃণালবাবু, মৃন্ময়বাবু, বিট্টু রেড়ে করে ছুটে গেল শিবানন্দের ঘরের দিকে। এই এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা কি করছো? কি প্রস্তুতি না নিয়ে আগে থেকে কিছু করতে যেও না, হিতে বিপরীত হতে পারে। একটা শক্ত দড়ি জোগাড় করো আগে। কথাগুলো বলে সবাইকে থামিয়ে দিল বাবাই। বাড়তি নেই, জোরে জোরে লাথি মারতেই ভিতর থেকে আটকানো পুরনো দিনের দরজার ছিটকিনি খুলে গেল। ভিতরের বাকছালের উপর বসে থাকা রক্তবসন পরিহিত শিবানন্দের ধ্যান গেল ভেঙে। ধ্যান তখনও অসমাপ্ত। হতভম্ব হয়ে প্রথমটায় তাকালো শিবানন্দ। দরজার সামনে কাকে দেখছে? এ তো বিক্রম। শুধু বিক্রম একা নয়, একপাশে মৃণালবাবু, অন্য পাশে মৃন্ময়বাবু ও বিট্টু। মুখ চোখ থেকে যেন তাদের আগুন ঝরছে। পিছনে বাড়ির লোকজন, সবার মুখে ক্রুদ্ধ ভাব। শিবানন্দের সামনের মেঝেতে সিঁদুর দিয়ে পঞ্চভুজাকার কি একটা চিহ্ন আঁকা। তার প্রতিটি কোণায় 5টি কঙ্কাল মুন্ড, পাশে একটা কমণ্ডলু। শিবানন্দ প্রথমটায় ঘাবড়ে গেলেও মুহূর্তের মধ্যে সবটা আন্দাজ করতে পেরে কমণ্ডলুটা তুলে বাবাইয়ের কপাল লক্ষ্য করে সজোরে ছুঁড়ে মারল। বাবাইও এরকম কোনো ঘটনা ঘটার জন্য আগে থাকতেই প্রস্তুত ছিল। দরজার পাল্লাটা আগে বন্ধ করে ওর দিকে আসা কমণ্ডলুটাকে কোনো মতে আটকালো। দরজার পাল্লায় সজোরে আঘাত লেগে কমণ্ডলুটা মেঝেতে ছিটকে পড়ে ঠং ঠং শব্দ করতে করতে গড়িয়ে গেল। শিবানন্দ বেগতিক দেখে ঘরের কোণে রাখা নিজের ত্রিশূলটা তুলতে যাবে কি, মৃণালবাবু, মৃন্ময়বাবু, বিট্টু, মালি, নায়েব মশাইয়ের ছেলে হুড়মুড়িয়ে ঘরে ঢুকে চাপটে ধরল শিবানন্দকে। প্রাণপণে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে শিবানন্দ, আর চেঁচিয়ে বলতে থাকে, শেষ করে দেবো এ বাড়ি আমি, এই সংসার পুড়িয়ে ছাড়খাড় করে দেব। আমাকে এখনো চিনিস না তোরা, চিনিস না? ধ্বংস করে দেব আমি সব। কেউ বাঁচবে না আমার হাত থেকে, কেউ বাঁচবে না। সবাই মিলে শিবানন্দকে একটা থামের সামনে দাঁড় করিয়ে বাবাইয়ের কথা মতো মোটা দড়িটা দিয়ে শিবানন্দের সারা শরীরটা শক্ত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলে। মাথার চুলগুলোর অবস্থা আলুথালু। শিবানন্দ খাঁচায় বন্দি হিংস্র পশুর মতো রক্তবর্ণ চোখ তুলেই বাবাইয়ের দিকে তাকিয়ে গোঙাতে থাকে। কি তাহলে বাবাজি, সব পর্দা ফাঁস হলো তো? অনেক খেলা খেলেছিস শয়তান, এবার খেলা তোর শেষ। এবার বাবাই বাড়ির লোকদের দিকে উদ্দেশ্য করে বলল, দেখো তোমরা একে এতদিন বিশ্বাস করে এসেছো, এই শয়তানটাকে। ছি ছি ছি, দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছি, এর জন্য আমার সংসারের এত বড় ক্ষতি হয়ে গেছে, আমরা বুঝতেও পারিনি। হা ভগবান! বাবাই, আমি এখনই পুলিশ ডাকতে যাচ্ছি, ওই পাষণ্ডটাকে আর দেখতে পারছি না। দাঁড়াও, এখনো তো বাকি আছে, পুলিশ তো ডাকতেই হবে। তার আগে সবাই শোনো এই জানোয়ারটা আর আরো গুণকীর্তন। দাদু কিন্তু হার্ট অ্যাটাকে মারা যায়নি, সে তো শুনলেই। ছোট মামির কাছেও নিজের মুখে স্বীকার করেছে। বাবাইয়ের কথাটা শুনে মমতা দেবীর বুকটা ছ্যাঁত করে উঠল। দাদুর কাছ থেকে রায়চৌধুরী পরিবারের গুপ্ত সম্পত্তির হদিশ পাওয়ার পর ও নিশ্চয়ই তাক খুঁজছিল সবটা কি করে হাতিয়ে নেওয়া যায়। আর ছোট মামি বাড়িতে আসার পর থেকেই তো বলেছিলাম এই শয়তানের কুদৃষ্টি পড়ে ছোট মামির ওপর। তাই সম্পত্তির ব্যাপারে সবটা জানা হয়ে গেলে আগে দাদু, পরে ছোট মামাকে খুন করে তারপর নিজের স্বাদ মিটিয়ে সব বদনাম দিতে থাকে ছোট মামির ওপর। নিজের থেকে ছলে বলে কৌশলে বিভিন্ন ঘটনা ঘটিয়ে সমস্ত দোষ দিতে থাকে ছোট মামিকে। বলা হয় অলক্ষী, অপয়া, যাতে করে ছোট মামিকে তোমরা অবিশ্বাস করতে শুরু করো। আর তোমরা করলেও তাই। ভাবলে এত সব ঘটনা ছোট মামির জন্য ঘটছে, তাই তাকে ওই 3 তলার ঘরে আটকে রাখলে। কোনো শুভ অনুষ্ঠানে আসার তার অধিকার ছিল না। সত্যি সবাই লজ্জায় মাথা নিচু করে থাকলো বাবাইয়ের কথা শুনে। আর এই শয়তান একের পর এক অন্যায় করেই চলেছিল। আর আমি নিশ্চিত ঠাকুরমশাইকেও ওই খুন করেছে। আবার সবাই অবাক হয়ে বাবাইয়ের দিকে তাকালো। তোমরা কি জানো ঠাকুরমশাই চলে যাওয়ার পর আবার এসেছিলেন মন্দিরে? কাল ভট্টাচার্যি মশাই আবার এসেছিলেন। আমি, বড় বৌমা, মেজ বৌমা তো ওর চলে যাওয়া পর্যন্ত ওখানেই ছিলাম। হ্যাঁ এসেছিলেন। উনি ওনার উত্তরীয়টা আর নারায়ণশিলা তাড়াহুড়োর মধ্যে নিয়ে যেতে ভুলে গিয়েছিলেন। আমরা পুকুরঘাট থেকে প্রথমে ঠাকুরমশাইয়ের বাড়িতে যাই। বাড়িতে গিয়ে জানতে পারি উনি এখান থেকে বাড়ি পৌঁছে গিয়ে দেখেন যে ভুল করে নারায়ণশিলা ফেলে এসেছেন। তখনই আবার ছুটে এসেছিলেন এ বাড়িতে। আর মন্দিরে এসে তিনি এমন কাউকে হয়তো দেখতে পান যা তিনি কখনো আশাও করতে পারেননি। আর এই ঘটনা দেখে ফেলার পরে কিন্তু আর বাড়িতে ফিরে যাননি। ওর বাড়িতে মেয়ে, ওর বউ,
কাল সারা রাত ধরে অনেক দুশ্চিন্তায় থাকার পর আজ ভোরে জানতে পারে ঠাকুরমশাইয়ের লাশ ভেসে ওঠার কথা। তাহলে এবার তোমরা বলো, ঠাকুরমশাই কি এমনি এমনি জলে ডুবে মরে গেল? খুন হয়েছে, খুন। আর খুন করেছে এই জানোয়ারটা। পুলিশ তো এটা প্রমাণ করবে। কাল পিকলুর কথায় ও আরও দ্বিগুণ সুযোগ পায় নিজের ওপর থেকে সন্দেহটা ঘোরানো। তোমাদের এমন কথা বলে আর তোমরাও ওর ওপর নির্ভর হয়ে পড়ো। তার মানে মন্দিরে কালো সোনার সিংহাসনের নিচে থাকা গুপ্তধন চুরি করার মতলবে ছিল শিবানন্দ? এক্স্যাক্টলি দিদা। এই গুপ্তধনটা হাতানোর ধান্দাতে এতদিন এই বাড়িতে আঁকড়া গেড়েছিল শয়তানটা। আর দাদুকে ভালো মানুষ পেয়ে সব কিছু জেনে নিয়ে নিজে ভালো মানুষটি সেজে এই বাড়িতে আস্তানা একেবারে পাকাপাকি করে নেয়। আর কাল রাতে নিশ্চয়ই এই গুপ্তধনটা চুরি করতে যায়, না হলে কালো সোনাকে সরিয়ে ফেলার আর কি কারণ থাকতে পারে। আর কাল ওই মুহূর্তেই এই কাণ্ড তখনই চোখে পড়ে যায় ঠাকুরমশাই। ব্যাস, তারপরে দত্তদের পুকুরে হাসদার লাশ ভেসে ওঠে। তবে হ্যাঁ, মৃত্যুর আগে যেভাবেই হোক তিনি হয়তো কোনো রকমের সুযোগ পেয়েছিলেন, তাই তিনি বুদ্ধি করে একটা কথা লিখে যেতে চেয়েছিলেন। পুরোটা না লিখতে পারলেও যতটা লিখতে পেরেছিলেন তাই যথেষ্ট। লেখা কি লিখে গেছেন ভট্টাচার্য মশাই? আর কি গুপ্তধনের কথা বলছে মা? জগন্নাথের মাথায় শিব। মানে? মানে হচ্ছে এই সাঁইথিয়ায় 51 পীঠের এক সতীপীঠ নন্দিকেশ্বরী মায়ের মন্দিরের পাশে জগন্নাথ দেবের মন্দির। ঠাকুরমশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আমাদের শেষ সন্দেহের উৎস খুঁজে ওই মন্দিরটায় আমরা যাই। আজ ওখানে নন্দোৎসবের অনুষ্ঠান। অনেক কষ্টে মন্দিরে ঠাকুরমশাইকে আলাদা ডেকে এনে আমাদের বাড়ির সমস্ত কথা বলি, আর ওনাকে এও বলি এক্ষুনি ব্যাপারটা যাতে পাঁচকার না হয়। উনি সবটা শুনে বলেন, ওই মন্দিরে কাল জন্মাষ্টমীর পুজো চলছিল তখন। ভাবো একবার, শিবানন্দ মন্দিরে গিয়ে জগন্নাথ দেব, সুভদ্রা দেবী ও বলভদ্রের মাথায় ফুলের মালা পরিয়ে আসে কাল রাতে। কেউ জানতেও পারে না ওই ফুলের মুকুটের মধ্যে আমাদের কালো সোনা লুকোনো আছে। আর ওই অত বড় ফুলের মুকুটের মধ্যে ওই ছোট্ট মূর্তি বাইরে থেকে দেখতে পাওয়া অসম্ভব। মন্দিরের পুরোহিতকে শিবানন্দ এও জানায় আজও ওই মুকুট রেখে দিতে। আজ নন্দোৎসব মিটে গেলে কাল মুকুটগুলো জলে ফেলে দিতে। পুরোহিত ওর কথা মতো তাই করে। ও হ্যাঁ বড় মামা, তুমি জিজ্ঞেস করছিলে না কিসের গুপ্তধন? সকাল থেকে এই গুপ্তধনের কথা অনেকবার উঠছে। ওই বিষয়টা বরং তুমি আর মেজো মামা দিদার কাছ থেকে জেনে নিও। সবাই বাবাইয়ের কথা বিস্ময়ের সাথে হাঁ করে শুনতে থাকে। ওদিকে শিবানন্দ রাগে ক্রোধে তীব্র হুঙ্কার করে যেতেই থাকে। হ্যাঁ, এবার মনে প্রশ্ন আসতেই পারে, তাহলে ও এতদিন চুরি করেনি কেন? বা কালই যখন কালো সোনাকে সরাতে পেরেছে তাহলে কালই নয় কেন? আসলে সব কিছুরই একটা সময় থাকে। ও সেই সময়টারই অপেক্ষা করছিল এতদিন। আর দেখলে না তোমরা, আর যে ধ্যান করছিল ওটা যেই পরিবারের মঙ্গলের জন্য নয় সেটা তো বেশ বুঝতেই পারছো। ও গুপ্তধন পাওয়ার জন্যই ওসব করছিল। হয়তো এই তিথিতেই ওর কার্য সম্পন্ন করার মতলবে ছিল, তন্ত্র সাধনাকে নিকৃষ্ট কাজে প্রয়োগ করার জন্য। কি ঠিক বললাম তো শিবানন্দ মহারাজ? এদিকে ঠিক বললাম তো? কথাটা শিবানন্দর মুখের কাছে গিয়ে একটু ব্যঙ্গের সুরেই বলল বাবাই। দানবের মতো গলার স্বর এলো অপর দিক থেকে। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। কি প্রমাণ আছে তোর কাছে? কতগুলো লোককে জড়ো করলেই, কতগুলো কল্প ফাঁদলেই সত্যিটা প্রমাণ হবে না। কেউ আমাকে দেখেনি কিছু করতে, আর যাদের কথা বলছিস কেউ বেঁচে নেই, তাই প্রমাণও নেই। হাসিস না, এত হাসিস না। প্রমাণ চাস তো? চাস প্রমাণ? দিচ্ছি। বলে হাসতে হাসতে বাবাই পকেট থেকে মোবাইলটা বের করলো। আমার এতগুলো কথার সাথে তোর বলাই কথাগুলো যে রেকর্ড হয়ে গেছে আমার ফোনে, সাক্ষী সে তো তুই নিজেই প্রচুর জোগাড় করে রেখেছিস। মূর্খ। মুখে একটা হাসি নিয়ে অবাক হয়ে থাকা পিকলু বলে উঠল, বাবাইদা ছাড়বো না কাউকে, কাউকে ছাড়বো না, তোকে তো নয়। মুখে প্রতিশোধের ভাব নিয়ে দাঁত মুখ খিঁচিয়ে কুসুমের দিকে তাকিয়ে বলল শিবানন্দ, আচ্ছা ছাড়বি না তো? এখন তোকে কে ছাড়ে আগে সেটা দেখ। বাবাই আর না, অনেক হয়েছে। এই জানোয়ারটাকে আর সহ্য হচ্ছে না। ও আমাদের বাড়ির বউয়ের গায়ে হাত দিয়েছে,
আমাদের ভাইকে খুন করেছে, বাবাকে খুন করেছে, এমনকি এমনকি ঠাকুর মশাইকেও। আমি আমি ওর আজ বলে দাঁত মুখ খিঁচিয়ে তীরে গিয়ে শিবানন্দের গলাটা চিপে ধরলেন মৃণালবাবু। শিবানন্দের প্রাণ ওষ্ঠাগত হবার জোগাড়। না না বড় মামা, না, আইন নিজের হাতে নিও না। এবার পুলিশে খবর দাও। এখন সবটা পরিষ্কার, সব প্রমাণ আর সাক্ষী সব আছে। এবার ওনারাই যা করার করবেন। এরপর সঙ্গে সঙ্গে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পরের দিন সকালে কালো সোনাকে জগন্নাথ মন্দির থেকে সসম্মানে রায়চৌধুরী বাড়িতে নিয়ে এসে অভিষেক শৃঙ্গার করিয়ে পুনঃস্থাপন করা হলো নিজ অধিষ্ঠানে। ঠাকুরমশাইয়ের মৃত্যুর জন্য সাড়ম্বরে না হলেও ওই দিন নিয়ম করে নন্দোৎসবের সব নিয়ম পালন হলো রায়চৌধুরী বাড়িতে। আজ বাড়ির সবার সাথে সবার মাঝে পুজোর কাজে ঠাকুরের নাম গানে বাড়ির ছোট বউ কুসুম সসম্মানে উপস্থিত। মমতা দেবী হাসি মুখ নিয়ে বললেন, আমার দাদু ভাইয়ের উপর আমার আগাগোড়া ভরসা ছিল, ও সেটা প্রমাণ করে দিয়েছে। ওর সাহসটা বরাবরই বেশি। বাড়ি শুদ্ধ লোক সবাই বাবাইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। সুপ্রাচীন রায়চৌধুরী বাড়ি যেন প্রাণ ফিরে পেল। ওদিক থেকে ধ্বনি ভেসে এলো, এতক্ষণ তোমরা শুনলে প্রীতম দের কলমে একটি গল্প, কালো সোনার অন্তর্ধান। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই তোমাদের মতামত জানিও। পরের দিন আবার আমরা ফিরে আসব নতুন কোনো গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। শুভরাত্রি।